আচ্ছা, একটু হালকা রিক্যাপ করে আসি যে আমরা সেকেন্ড চ্যাপ্টারটা পড়তেছিলাম, যেখানে মেইনলি আলোচনা করা হয়েছিল মেথড বা প্রসেসগুলো নিয়ে। অর্থাৎ কিভাবে একটা পলিমারকে আমরা ফাইবার বা ফিলামেন্টের শেপে নিয়ে আসতে পারি, এবং তার বিভিন্ন রকম যে প্রসেস আছে সেগুলা বা মেথড আছে সেগুলা নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো আমরা একটা জেনারেল দিলাম, যেখানে তোমার ফার্স্ট স্টেপটা ছিল পলিমারটাকে তৈরি করে নেওয়া, সেকেন্ড স্টেপটা ছিল স্পিনিং করা, থার্ড স্টেপটা ছিল তোমার ড্রয়িং, তারপর হচ্ছে টেক্সচারাইজেশন, ইন্টারমিংলিং, হিট সেটিং আর স্পিন ফিনিশ। মোটামুটি জেনারেলি কনসিডার করলে এই কয়েকটা স্টেপ ফলো করলেই মোটামুটি একটা পলিমারকে ফিলামেন্ট বা ফাইবারে কনভার্ট করা যায় আর কি। তো আমরা ইন্টারমিংলিং পর্যন্ত পড়ে ফেলছি, লাস্ট দুইটা জিনিস বাকি আছে, হিট সেটিং আর হচ্ছে স্পিন ফিনিশ অ্যাপ্লিকেশন। এই দুইটা আজকে শেষ করে আমরা পলিস্টার ফাইবার ওই চ্যাপ্টারটাতে চলে যাব। তো হিট সেটিং নিয়ে শুরু করতেছি আজকে। হিট সেটিং মূলত করা হয় একটা ফাইবার বা ফিলামেন্টকে আমরা যে শেপে বানাচ্ছি সেই শেপটা যেন ফিক্স হয়ে যায়, অর্থাৎ সেটা যেন ডাইমেনশনালি স্টেবল হয়। এই কাজটা অ্যাকমপ্লিশ করার জন্য হিট সেটিং স্টেপটার অবতারণা করা হয়েছে। সো হিট সেটিং আমরা কিছুটা ধারণা পাইছি ইন্টারমিডিয়েট লেভেলে, ওইখানে হয়তো ছিল মেটালের হিট সেটিং নামে একটা পয়েন্ট বা টপিক ছিল। হিট সেটিং মূলত আর কিছুই না, তোমার কাছে যে ম্যাটেরিয়ালটা থাকবে সেটাকে কন্টিনিউয়াসলি হিট এবং কোল্ড টেম্পারেচারে বারবার এক্সপোজ করা। তো এর মানে হচ্ছে ধরো কোনো কোনো কেমিক্যাল আছে, সরি, কোনো কোনো এলিমেন্ট আছে যেগুলা হিটের সংস্পর্শে আসলে তার ডাইমেনশনে কিছুটা চেঞ্জ আসে, আমরা সবাই জানি। যেমন আমরা যে পলিমারগুলো নিয়ে কাজ করি সেটা হইতে পারে পলিস্টার, পলিয়ামাইড বা অ্যাক্রাইলিক, যেটাই হোক, সেটাকে তুমি যদি রুম টেম্পারেচার থেকে একটু হাই টেম্পারেচারে উঠাও, দেখা যাবে তার প্রপার্টিতে তো চেঞ্জ আসছেই, সাথে সাথে তার কেমিক্যাল স্ট্রাকচার বা পলিমারের যে স্ট্রাকচার ছিল সেটাতেও চেঞ্জ আসছে। অর্থাৎ তুমি রুম টেম্পারেচারে যেরকম ডায়ামিটার, যে লেন্থের একটা বা যে শেপের একটা ফাইবার নিয়ে কাজ করবা, সেটাকে হাই টেম্পারেচারে উঠাইলে শেপটা ডিস্টর্ট হয়ে যাবে, অর্থাৎ শেপটা চেঞ্জ হয়ে যাবে, ওই শেপ আর থাকবে না। সো হিট সেটিং এর উদ্দেশ্য হচ্ছে যে আমরা একটা ফিলামেন্ট বানাইলাম, ওকে, ভালো কথা, রুম টেম্পারেচারে, সেটাকে আমি পরবর্তীতে যখন একটা হাই টেম্পারেচার প্রসেসের মধ্যে দিয়ে নিয়ে যাব, তখন যেন তার কোনো ডিফরমেশন না হয়, অর্থাৎ তখন যেন তার কোনো রকম শেপে বা স্ট্রাকচারে বা প্রপার্টিতে কোনো রকম পরিবর্তন না আসে। কারণ আসলে কি হবে, জিনিসটা আনপ্রেডিক্টেবল হয়ে যাবে। মানে ধরো আমরা জানি যে আমরা এরকম একটা ফিলামেন্ট নিছি, এই ফিলামেন্টটা এরকম থাকবে, আহ, মানে ফিলামেন্টটা যে শেপে আছে এটা দিয়েই আমরা সুতা বানাবো, আবার এটা দিয়েই আমরা ফ্যাব্রিক বানাবো পরবর্তীতে, তাই তো? তো এর পরবর্তী প্রসেসে ফ্যাব্রিক বানানোর পরে বা সুতা বানানোর পরে আমরা যখন একে ডাইং করব বা প্রিন্টিং করব, তখন তো আমাদের হাই টেম্পারেচারে একে উঠাইতে হবে, বিভিন্ন কাজে লাগতে পারে, মানে টেম্পারেচার হাই করতে হইতে পারে। সো তখন যদি দেখা যায় যে ফাইবারের শেপ নষ্ট হয়ে গেছে বা ফাইবার একটু শ্রিঙ্ক করে গেছে বা লম্বা হয়ে গেছে আগের থেকে, তাইলে কি আলটিমেটলি আমার ইয়ার্নের প্রপার্টি নষ্ট হয়ে যাবে, এবং আমরা যে কাপড় বানাবো সেই কাপড়ের প্রপার্টি এবং শেপ এগুলো নষ্ট হয়ে যাবে। দেখা যাবে কাপড় কুঁচকে গেছে, অথবা একটা পলিমার যদি বড় হয়ে যায় আর একটা ছোট হয়ে যায়, তাহলে কাপড়ের শেপ নষ্ট হয়ে গেছে, এই প্রবলেমগুলো আসতে পারে। সো এই কারণে আমরা সুতা বানানোর, সরি, ফিলামেন্ট বানানোর সাথে সাথেই একে একটা হিট বা হট টেম্পারেচারে এক্সপোজ করি, যাতে তার যতটুকু ডিফরমেশন হওয়ার কথা ছিল ততটুকু অলরেডি হয়ে যায়, এবং পরবর্তীতে এই ডিফরমেশনটা আর না হয়। তো এইটাকেই আমরা বলি যে ডাইমেনশনালি স্টেবল করা, অর্থাৎ তার স্টেবিলিটি আমি নিয়ে আসতেছি। সাপোজ আমি 30 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এখন রুম টেম্পারেচার আছে, যে টেম্পারেচারে আমি একটা পলিস্টার ফাইবার বানাইছি। এখন
এই পলিস্টার ফাইবারকে আমি যখন ডাইং করব তখন আমার লাগবে হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। তাহলে আমি কি করব, এই যে 30 ডিগ্রির পলিস্টার ফিলামেন্টটা, এটাকে আমি এই এখনই মানে ইয়ার্ন বা ফেব্রিক বানানোর আগেই তাকে আমি 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে এক্সপোজ করে রাখবো কিছুক্ষণ। তাহলে এক্সপোজ করলে কি হবে, তার 100 ডিগ্রিতে যে পরিমাণ ডিফরমেশন হওয়ার কথা ছিল সেটা কিন্তু হয়ে যাবে অলরেডি এই প্রসেসে। তো পরবর্তীতে তুমি যখন সুতা বানানোর পর বা ফেব্রিক বানানোর পর আবার একে 100 ডিগ্রিতে নিয়ে যাবা, তখন কিন্তু আর এই পরিবর্তনগুলো হবে না, কজ অলরেডি পরিবর্তন যা হওয়ার কথা ছিল সেটা হয়ে গেছে, যেরকম ডিফরমেশন বা চেঞ্জ আসার কথা ছিল সেটা অলরেডি হয়ে গেছে। সো এইটাই উদ্দেশ্য আমাদের ডাইমেনশনালি স্টেবল করার জন্য। এবং এইটা আরেকটা কাজ করে সাথে সাথে, যে শ্রিঙ্কেজ যা ছিল ফেব্রিকের সেটাকে রিমুভ করে। মানে হচ্ছে এই যে ফিলামেন্টটাকে কখনো কখনো দেখা যায় যে হাই টেম্পারেচারে উঠাইলে সে শ্রিঙ্ক করে যায়, অর্থাৎ দুই দিক থেকে চেপে যায়। তো এই শ্রিঙ্কেজটাও সাথে সাথে রিমুভ হয়ে যাবে। আমি যখন এখনই 100 ডিগ্রিতে তুলে ফেলবো তখনই তার মধ্যে যতটুকু শ্রিঙ্কেজ হওয়ার কথা ছিল ততটুকু হয়ে যাবে। সো পরবর্তীতে গিয়ে আর কোনো শ্রিঙ্কেজ হবে না ফ্যাব্রিক স্টেজে বা ইয়ার্ন স্টেজে। সো এইটাই হচ্ছে আমাদের হিট সেটিং এর মেইন উদ্দেশ্য বা মেইন অবজেক্টিভ। তো ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে? স্যার এইটার সাথে হিট সেটিংটার সাথে কি আমরা স্যার সাইজিং প্রসেসটা কি কানেক্ট করতে পারি, মানে এদের অনেকটা একই এরকম বলা যেতে পারে? না, সাইজিংটা হচ্ছে তোমার ওভেন ফেব্রিক তৈরির ক্ষেত্রে উপরে একটা ল্যামিনেশন দেওয়া বা আস্তরণ দেওয়া, যাতে ফেব্রিক যাতে ইয়ার্নটা শক্ত হয় আগের তুলনায়। দুইটা কিন্তু দুই জিনিস, এখানে তুমি কিন্তু আলাদা কোনো কেমিক্যাল দিচ্ছ না, এখানে জাস্ট মানে হিটের। আমাদের টার্গেটটা তো স্যার মানে আলটিমেটলি অনেকটা একই, যে ওটা তো আমাদের হচ্ছে যে স্ট্রেংথটা বৃদ্ধি করা, যাতে আমাদের ফাইবারটা হচ্ছে বা ইয়ানটা ছিঁড়ে না যায় বা আমাদের ভালো মানে কোয়ালিটি ইয়ে পাই আর কি। এখানেও তো আমাদের অলমোস্ট ওই ধরনের টার্গেটটাই, যাতে আমাদের মানে ইয়ানটা আমাদের মানে না ইয়ে হয় না, আর কি। আমি একটু বলি, এখানে স্ট্রং করাটা উদ্দেশ্য না ইয়ার্নের, এখানে উদ্দেশ্য হচ্ছে তার তার ডাইমেনশনটাকে ফিক্স করা। এটা যে স্ট্রং হইতেই হবে এরকম কোনো কথা নাই, স্ট্রংও হইতে পারে উইকও হয়ে যেতে পারে। বাট তুমি যে ডাইমেনশনটা দিছো, সাপোজ আমার ফিলামেন্টের ডায়া হচ্ছে 1 মিলিমিটার আর লেন্থ হচ্ছে তোমার 10 মিলিমিটার, এটা একটা ফিলামেন্ট। এই যে 10 মিলিমিটার আর 1 মিলিমিটার এইটাই যেন ফিক্স থাকে, মানে এর যেন আর কোনো চেঞ্জ না হয়, এটা হচ্ছে আমাদের হিট সেটিং করার উদ্দেশ্য। আর সাইজিং করার উদ্দেশ্য হচ্ছে তোমার সুতার টেনজাইল স্ট্রেংথ বাড়ানো। কারণ আমরা জানি যে যখন আমরা ফেব্রিক বানাবো সুতার থেকে, তখন সুতাটাকে অনেক জোরে জোরে টেনশন দেওয়া হয় আর কি, অনেক জোরে টানা হয় দুই পাশ থেকে। সো ওই স্টেজে সুতাটা যেন ছিঁড়ে না যায়, সেটা হচ্ছে উদ্দেশ্য তোমার ইয়ার সাইজিং করার। ওকে। আর স্যার এমএমটিএফ এর তো সাইজিং পসিবল না, তাই না? এমএমটিএফ এর সাইজিং পসিবল, সুতা স্টেজে পসিবল। তুমি মানে যখন পলিস্টার সুতা বানাবা, পলিস্টারকে কটনের সাথে ব্লেন্ড করবা, সেটাকে তোমার সাইজিং করতে হবে ওই ওভেন ফেব্রিক বানাইতে গেলে। বাট এটা ফাইবার বা ফিলামেন্ট স্টেজে সাইজিংটা করা হয় না নরমালি। ওকে। আচ্ছা, আশা করি ক্লিয়ার হয়েছে। আর এর সাথে কিছু প্রবলেম আছে, এই হিট সেটিং করলে যে শুধুমাত্র আমরা সুবিধাই পাই তা না, কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে। যেমন ফাইবারটা স্টিফ হয়ে যেতে পারে। আমরা জানি যে বেশি মানে বেশি টেম্পারেচারে নিয়ে গেলে তোমার ক্রিস্টালাইনিটি এমনিও বৃদ্ধি পাইতে পারে। সো সেই ক্ষেত্রে ফাইবারটা দেখা যায় অনেক সময় স্টিফ হয়ে গেছে, মানে ফ্লেক্সিবিলিটি একটু কমে যায় আগের তুলনায়। এটা একটা প্রবলেম। আরেকটা প্রবলেম হচ্ছে আনইভেন শেড আসতে পারে। এটা কিভাবে, সাপোজ আমি 10 কেজি ফাইবার নিয়েছি যেটা দিয়ে আমি সুতা বানাবো এবং এরপরে কাপড় বানাবো 10 কেজি। এখন এইটাকে আমি হিট সেট করব। এখন আমার মেশিনের ক্যাপাসিটি হচ্ছে 5 কেজি করে, অর্থাৎ 10 কেজি একবারে দেওয়া পসিবল না। তাইলে আমার দুইবার দিতে হবে, 10 কেজিকে 5 + 5 দুইটা ভাগে ভাগ করে তারপর হিট সেট করতে হবে। তো হিট সেটের জন্য একটা মেশিন আছে, মেশিনটা নর্মালি ওইরকম কিছু না, জাস্ট একটা কন্টেইনার টাইপের, মানে আবদ্ধ একটা কন্টেইনার টাইপের। তো এখানে যদি আমি 5 কেজি 5 কেজি করে দেই, সাপোজ আমি প্রথম 5 কেজি দিলাম, যেটাকে
50°C টেম্পারেচারে 50 মিনিট রাখলাম, অর্থাৎ হিট সেট করলাম হচ্ছে এইভাবে। হিট সেটের দুইটা প্যারামিটার, একটা হচ্ছে টেম্পারেচার, একটা হচ্ছে টাইম, যে কতক্ষণ ধরে কত টেম্পারেচারে এটাকে হিটে এক্সপোজ করবো এটি। আর পরের 5 কেজি ধরো 50°C রাখতে হবে আমার, কিন্তু টাইম ধরো সাপোজ আমার 5 মিনিট বেশি হয়ে গেছে, সামহাও অপারেটর ধরো ঘুমিয়ে গেছিল বা নানান রকম কারণে চেঞ্জ হয়ে যেতে পারে বা ডিফারেন্ট হইতে পারে। তো এই ক্ষেত্রে কি হবে, এই যে দুইটা ফাইবার 5 কেজি দুইজন কিন্তু দুই রকমের হিট সেট হয়েছে, অর্থাৎ দুইজন দুই রকমের প্রপার্টি শো করবে। যখন আমি এইটা দিয়ে একটা ফেব্রিক বানাবো এবং ফেব্রিকটাকে ডাইং করতে যাব, তখন দেখা যাবে যে এই 5 কেজি একরকমের মানে ডাই অ্যাবজর্ব করছে, আর এই 5 কেজি আরেক রকম ডাই অ্যাবজর্ব করছে। তো এতে করে সমস্যা হবে কি, একই ফেব্রিকের উপরে এক ধরনের শেড আসবে, নিচে আরেক ধরনের শেড আসবে, বিকজ অ্যাবজর্বেন্সি আলাদা দুইটা। সো এইটা একটা বিশাল প্রবলেম, এবং এটা আমি নিজেও ফেস করছি, এটা প্রায়ই হয় এই প্রবলেমটা। তো ব্যাপারটা আশা করি ক্লিয়ার হয়েছে। স্যার এই সমস্যাটা মানে হচ্ছে রিমুভ করার উপায় কি? এটা রিমুভ করার কোনো উপায় নাই, এটা হচ্ছে তোমার মানে সবসময় খেয়াল রাখতে হবে যে প্যারামিটারস গুলা যেন সেম থাকে। তুমি যখন একটা একটা ফেব্রিকই বানাবা এক ধরনের সুতা দিয়ে, তখন যেন প্যারামিটারে কোনো সমস্যা না হয়, মানে এটা যেন একদম স্ট্রিক্টলি মেনটেন করা হয়। আর আরেকটা উপায় অবশ্য আছে, সাপোজ আমরা তো একটা ফেব্রিক থেকে গার্মেন্ট বানাই, তাই না? বিভিন্ন পার্ট কেটে কেটে এটাকে কাপড় বা গার্মেন্টে কনভার্ট করি, অ্যাপারেল যেটাকে বলে। ধরো আমি এই ফেব্রিকটা দিয়ে একটা প্যান্ট বানাবো, তাইলে প্যান্টের জন্য আমার কাটতে হবে। তো কাটার সময় যদি দেখি যে আমার দুই রকমের শেড আসছে, এটা একটা সলিউশন আর কি। ধরলাম এখানে একটু গাঢ় হয়ে গেছে শেড, এখানে একটু হালকা হয়ে গেছে শেড, তাইলে আমরা কি করি নরমালি, যদি এরকম হয়েই যায় মানে অ্যাভয়েড করার উপায় নাই, তাইলে তোমার একই ধরো আমি যখন গার্মেন্ট বানাবো, একটা তো আর বানাবো না, এই কাপড়টা দিয়ে ধরো 20 পিস গার্মেন্ট হবে, 20 পিস। সো আমরা খেয়াল রাখি যে এক জায়গা থেকে যেন একটা গার্মেন্টের জন্যই কাপড় কাটা হয়, অর্থাৎ একটা প্যান্ট যেন তোমার এখান থেকেই সব পার্ট গুলো কাটা হয় একটা প্যান্টের জন্য, আর আরেকটা আলাদা প্যান্টের জন্য যেন এখান থেকে কাটা হয়। তাইলে হয় কি, গার্মেন্ট বাই গার্মেন্ট মানে কালার ভ্যারি করলেও তোমার একটা গার্মেন্টের কালার যেন সেম থাকে, এই জিনিসটাকে মেনটেন করার একটা মানে ইয়া করা হয় আর কি। বোঝা গেছে? জি স্যার। এটা একটা সলিউশন আর কি, মানে ঠেকা কাজ চালানো যেটাকে বলে। কারণ হয় কি, এই যে 20 পিস গার্মেন্ট, এটা কিন্তু তোমার একটা শপে যাবে না, এটা তোমার ডিস্ট্রিবিউট হয়ে বিভিন্ন জায়গায় চলে যাবে। সো কাস্টমার যে পর্যন্ত না দেখবে যে একটার সাথে আরেকটার শেডে এরকম ডিফারেন্স আছে, সে পর্যন্ত কিন্তু তোমার তেমন কোনো সমস্যা হয় না বিক্রি করার ক্ষেত্রে। বাট যদি দেখে যে একটা গার্মেন্টের মধ্যেই তোমার পকেটের কালার একটু গাঢ় আর প্যান্টের পায়ের দিকের কালার একটু হালকা, তখন কিন্তু একটা প্রবলেম, দেখে মনে হয় যে এটা ফল্টি গার্মেন্ট। সো দেখো এই যে গোড়ার ইফেক্ট, হ্যাঁ কিছু বলতেছো? আচ্ছা, যেটা বলতেছিলাম যে দেখো এই যে বানানোর সময়ের যে মানে রিজন গুলা, এইগুলা গিয়ে ইফেক্ট করে একদম শেষে গার্মেন্টে। বাট প্রবলেমের কথা হইলো, তুমি কিন্তু এই স্টেজে আসলে বুঝতে পারবা না যে আসলেই কি ঠিক হইলো নাকি ঠিক হইলো না। সো এইটা একটা মানে নিজেদের এক্সপার্টিজের উপরে ডিপেন্ড করে, যে এই স্টেজে তোমার ফেব্রিক বা সুতা সবগুলাই কিন্তু তোমার র কালারে থাকে বা সাদা কালারে থাকে। সো এইখানে বোঝার কোনো উপায় নেই যে পরবর্তীতে আমার ইম্প্যাক্ট কি হবে ইয়ের উপরে। ঠিক আছে, সো এইখান থেকে আমাদের সাবধান হইতে হয় আর কি। আচ্ছা, এই গেল হিট সেটটা। আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমার স্পিন ফিনিশ অ্যাপ্লিকেশন, মানে ফিনিশিং কিছু কেমিক্যাল আমরা অ্যাপ্লাই করি, যেটা আমি আগেও বলছি যে মানে কম্পালসারি না, নট অ্যাবসলিউটলি নেসেসারি ফর মেকিং ফিলামেন্ট, দে আর অপশনাল। অপশনাল কিভাবে, আমরা যাতে ফাইবার বা ফিলামেন্ট যেটা হচ্ছে তার প্রপার্টি গুলোকে কিছুটা ইমপ্রুভ করতে পারি, এক্সিস্টিং প্রপার্টি গুলোকে। আর যে
মানে এইটা না দিলে যে ফিলামেন্ট তৈরি হবে না এরকম কিছু না, ফিলামেন্ট অবশ্যই হবে। সো এগুলা জাস্ট ফেব্রিকের বা সুতার পরবর্তী প্রসেসগুলো যেন সহজ হয়ে যায় বা তাদের প্রপার্টিতে কিছু ইমপ্রুভমেন্ট আসে সেজন্য আর কি। যেমন ধরো একটা লুব্রিকেটিং এজেন্ট বা একটা কেমিক্যাল যেটা তোমার লুব্রিকেটিং তো বুঝোই, লুব্রিকেশন মানে স্লিপারি করে একটা ফ্যাব্রিক বা ফিলামেন্ট বা ফাইবারকে। তো স্লিপারি করা মানে কি, এই যে ফ্রিকশনটাকে কন্ট্রোল করা। আমরা জানি যে একটা ফিলামেন্ট যখন আমি বানাবো সেটাকে পরবর্তীতে আমার সুতা বানাইতে হবে, সুতার থেকে ফ্যাব্রিক বানাইতে হবে এবং পরবর্তী প্রসেসগুলোতে যাইতে হবে, এটা আমরা সবাই জানি। তো তো এই সুতা যখন পরবর্তীতে মানে ফিলামেন্ট থেকে যখন ইয়ার্ন হবে, দেখা যাবে যে অনেক রকম মেশিনের মধ্য দিয়ে যাচ্ছে জিনিসটা। তো মেশিন আছে, রোলার আছে বা প্লেট আছে এরকম। তো এটা অনেক হাই স্পিড প্রসেস, আমরা জানি খুব অনেক স্পিডে চলে। তো যত বেশি স্পিডে যাবে আমার এখানে ফ্রিকশনের সৃষ্টি হবে রোলারের গায়ে অথবা তোমার এই প্লেটের গায়ে বা মেটালিক কোনো জিনিসের সংস্পর্শে আসলেই ফ্রিকশনের সৃষ্টি হবে। আর হাই স্পিডে ফ্রিকশন হইলে সেখানে হিট জেনারেট হয়, এটা আমরা সবাই জানি। তো হিট জেনারেট হইলে কিন্তু আমাদের অনেক রকমের অসুবিধা আছে। একে তো মেশিনের ক্ষতি হয়, আরেকটা অসুবিধা হচ্ছে আমাদের ফাইবার বা ফিলামেন্টে যখন হিটের সংস্পর্শে আসতেছে তখন তার ডাইমেনশনালে চেঞ্জ আসতে পারে বা কোনো রকম প্রপার্টি নষ্ট হয়ে যেতে পারে, ছিঁড়ে যেতে পারে, পুড়ে যেতে পারে, অনেক রকম সমস্যা হইতে পারে। সো যত কম হিট জেনারেট হয় তত আমাদের জন্য ভালো। তো এইটা করার জন্য আমরা নর্মালি একটা লুব্রিকেটিং এজেন্ট এটার সাথে মিক্স করে দিই, যাতে এটা যখন পরবর্তীতে হাই স্পিডে কোনো মানে প্লেটের উপর দিয়ে বা রোলারের উপর দিয়ে যায় তখন যেন হিট জেনারেশনটা মিনিমাম পর্যায়ে থাকে। হিট একটা জেনারেট হয়, এটা তুমি ঠেকাইতে পারবে না, বাট এটা যেন একটু কম হয় আর কি। যত কম হয় তত আমাদের মেশিনের জন্য বা প্রোডাক্টের জন্য ভালো আর কি। তো চিন্তা করে দেখো, এই যে লুব্রিকেটিং এজেন্টটা কিন্তু দরকার ছিল না ফিলামেন্ট বানানোর জন্য, বাট এটা আমরা এক্সট্রা একটা জিনিস দিছি যাতে করে এই হিট জেনারেশনটা কম হয়, অর্থাৎ পরবর্তী প্রসেসে যেন এটা সমস্যাটা কম হয়। সো এই ধরনের যে অ্যাপ্লিকেশন সেগুলাই হচ্ছে স্পিন ফিনিশ অ্যাপ্লিকেশন। তো এই যে লুব্রিকেটিং কেমিক্যালটা দিলাম, এটা তোমার ম্যানমেড ফাইবারে দিতে হয় নিজেদের, বাট ন্যাচারাল ফাইবারের ক্ষেত্রে এগুলা ধরো ইয়াতেই থাকে, ন্যাচারালি থাকে। যেমন কটন ফাইবারের মধ্যে ওয়্যাক্স থাকে একটা পরিমাণে, 2% না 3% যেন ওয়্যাক্স থাকে, মনে নেই, ভুলে গেছি। এরপরে সিল্কে থাকে সেরিসিন, তারপরে উলে থাকে এরকম গ্রিস, এগুলো ন্যাচারালি থাকে ন্যাচারাল ফাইবারে, সো আলাদাভাবে দেওয়ার তেমন একটা প্রয়োজন পড়ে না। বাট আমাদের ম্যানমেড ফাইবারে এগুলা আলাদাভাবে দিতে হয়। তো এইটার কয়েকটা ফাংশন এখানে দেওয়া আছে। ফার্স্ট অফ অল, আমরা যদি লুব্রিকেটিং এজেন্ট দিই তাহলে ফ্রিকশন কন্ট্রোল করা যাবে। তারপর যদি আমি অ্যান্টি স্ট্যাটিক এজেন্ট দিই তাহলে স্ট্যাটিক ইলেকট্রিসিটি কন্ট্রোল করা যাবে। স্ট্যাটিক ইলেকট্রিসিটিটা কি মনে আছে কারো? আমরা পড়ছি স্ট্যাটিক ইলেকট্রিসিটি। স্থির বিদ্যুৎ স্যার, ওই যে আকর্ষণ বিকর্ষণ তৈরি করে। আকর্ষণ বিকর্ষণ, যখন একটা সারফেস আর একটা সারফেসের উপর দিয়ে যায় তখন এক জায়গায় প্লাস চার্জ এক জায়গায় মাইনাস চার্জের সৃষ্টি হয়। সো এইটার কারণে পরস্পরকে আকর্ষণ করে। তো সাপোজ আমার ফিলামেন্টটা যখন একটা রোলারের উপর দিয়ে এরকম হাই স্পিডে যাবে, এখানেও কিন্তু তোমার বিপরীতমুখী চার্জ সৃষ্টি হতে পারে। তাইলে এই দুইটা যদি পরস্পরকে আকর্ষণ করে তাহলে কি সমস্যা হবে, এই ফিলামেন্টটা কি আর রোলারে এরকম জড়ায়া যাবে, অর্থাৎ সামনে আর পাস করবে না। সো এইটা একটা বড় প্রবলেম, যে রোলারের মধ্যে ফাইবার বা ফিলামেন্ট গুলা জড়ায়া যাওয়া। তো এইটাকে রোধ করার জন্য আমরা অ্যান্টিস্ট্যাটিক এজেন্ট ইউজ করতে পারি। আবার কিছুটা কোহেশন, ওই যে আমরা ইন্টারমিংলিং এর সময় দেখছিলাম যে কিছু অ্যাডিটিভ ইউজ করা হয় কোহেশন আনার জন্য, অর্থাৎ দুইটা ফিলামেন্ট যেন নিজেদের গায়ে লেগে থাকে, এটাও এক ধরনের স্পিন ফিনিশ। তো এগুলাই মোটামুটি স্পিন ফিনিশ। আর এটা অ্যাপ্লাই করার দুইটা প্রসেস আছে, মূলত অনেকগুলো প্রসেসই আছে বাট এখানে দুইটা আমি দেখাইছি বা দুইটা বেশি ইউজ করা হয়। একটা হচ্ছে ডিপিং রোলার মেথড, অর্থাৎ আমার স্পিন ফিনিশটা এখানে থাকবে মানে কেমিক্যাল আকারে, আর ফিলামেন্টটা এরকম একটা ডুবান্ত রোলারের মধ্য দিয়ে পাস করবে, তাইলে এর এর গায়ে লেগে গেল। এটা হচ্ছে ডিপিং রোলার মেথড। আরেকটা মেথড আছে মিটার্ড ফিনিশ সিস্টেম, অর্থাৎ এইটা জাস্ট কিছু না, এটা তোমার ফিলামেন্ট গুলোকে একভাবে পাস করানো হয় আর এখানে একটা নজল থাকে যেখান দিয়ে তোমার স্পিন ফিনিশের কেমিক্যাল গুলোকে এরকম স্প্রে করা হয়।
তো এখান দিয়ে যাওয়ার সময় স্প্রে করলে এটা গায়ে লেগে যায় এবং স্পিন ফিনিশ অ্যাপ্লিকেশনটা করা যায়। এটা হচ্ছে মিটার্ড ফিনিশ মেথড। তো মোটামুটি এই দুইটা মেথডেই ম্যাক্সিমাম ক্ষেত্রে করা হয়, এছাড়াও আরো অনেক মেথড আছে, তো এটা এখানে আর আলোচনা করা হয়নি। তো স্পিন ফিনিশটা বোঝা গেছে মোটামুটি কেন করা হয় বা অ্যাপ্লিকেশনটা কি, কিভাবে করা হয়। আচ্ছা, এরপরে আমরা স্পিন ফিনিশ মানে যে কেমিক্যালটা আছে তার কিছু প্রপার্টি দেখানোর চেষ্টা করছি, অর্থাৎ এগুলো জেনারেল কথাবার্তা, এগুলো খুব মানে বোঝার কিছু নাই তেমন বেশি। যেমন এদের এই যে ভালো লুব্রিসিটি থাকতে হবে, এদের ভালো অ্যান্টিস্ট্যাটিক প্রপার্টি থাকতে হবে, তারপরে হচ্ছে কোহেশনের পরিমাণটা একটু বেটার হইতে হবে, তারপরে স্টেবিলিটি ভালো হইতে হবে, ব্যাকটেরিয়াল গ্রোথ হওয়া যাবে না, হইলে তোমার ইয়া নষ্ট হয়ে যাবে। তারপরে হচ্ছে ওয়েট ফাইবার, মানে ফাইবারকে ঠিক মতো ওয়েট করতে হবে, মানে হচ্ছে যাতে ইভেনলি ডিস্ট্রিবিউট হয়। তুমি পানি দিয়ে ধুইলা মানে স্পিন ফিনিশ অ্যাপ্লাই করলা, এক জায়গায় লাগলো এক জায়গায় লাগলো না, এরকম যেন না হয়। তারপরে এগুলাই আর কি, তোমার অক্সিডাইজ হওয়া যাবে না, তারপরে হচ্ছে অবজেকশনেবল ওডর থাকা যাবে না, তারপরে রিজনেবল কস্ট হইতে হবে, বায়োডিগ্রেডেবল হইতে হবে, এগুলো আর কি নর্মাল, মানে নর্মাল রিকোয়ারমেন্ট যেগুলা হইলে বেটার হয় আমাদের জন্য, সেগুলো এখানে জাস্ট কিছু রিকোয়ারমেন্ট বলা হয়েছে আর কি। আর শেষে কিছু উদাহরণ দেওয়া আছে তোমার লুব্রিকেন্ট কোনগুলা, যেমন এই যে অয়েল ইউজ করা হয়, পলিগ্লাইকল ইউজ করা হয়, প্লাস্টিসাইজার ইউজ করা হয় কিছু, যেমন সিলিকেট, ডাইবিউটাইল এগুলা। তারপরে হচ্ছে অ্যান্টিস্ট্যাটিক এজেন্ট ইউজ করা হয়, তারপরে কিছু অ্যাডিটিভ আছে যেগুলা ইউজ করা হয় ফাইবারের প্রপার্টি পারফরমেন্স ইমপ্রুভ করার জন্য। সো এগুলাই মোটামুটি স্পিন ফিনিশ। তো এই চ্যাপ্টার মোটামুটি এখানেই ক্লোজ। তো মোটামুটি বোঝা গেছে কি, নাকি প্রবলেম আছে, কোনো কোশ্চেন আছে? আচ্ছা, ধরে নিচ্ছি কোশ্চেন নাই। তো এই চ্যাপ্টারটা অনেক ইম্পর্টেন্ট ইন দ্য সেন্স যে এখানে আমরা মোটামুটি মানে আমাদের একটা প্রসেস হওয়ার জন্য যা যা দরকার, মানে একটা পলিমারকে ফিলামেন্টে কনভার্ট করার জন্য যা যা দরকার সবই দেখে ফেলছি এখানে। সো প্রসেস ওয়াইজ চিন্তা করলে এইটা পারলেই মোটামুটি আমাদের জন্য পরবর্তী চ্যাপ্টারগুলো অনেক সহজ হয়ে যাবে, যে কোনটার পরে কি আসতেছে, আমরা কেন করতেছি এই প্রসেসগুলো। আর ওইখানে জাস্ট চেঞ্জ হবে যখন আমরা পলিস্টার বা পলিএমাইড বা রেয়ন এগুলো যখন পড়বো, জাস্ট চেঞ্জটা হবে হচ্ছে আমাদের র ম্যাটেরিয়ালে, অর্থাৎ আমরা ইনপুট যেটা দিচ্ছি সেটা চেঞ্জ হচ্ছে, আর মেশিন টেশিন সব কিন্তু একই থাকতেছে। সো এই জন্য এই চ্যাপ্টারটা একটু ভালো মতো বোঝার চেষ্টা করবো আর কি। স্যার কোয়েশ্চেন প্যাটার্নটা কেমন হবে স্যার? কোয়েশ্চেন প্যাটার্ন তো বিভিন্ন রকম হইতে পারে, যেমন বড় কোশ্চেনের মধ্যে তোমার জেনারেল ফ্লোচার্ট ওয়াইজ প্রসেস বর্ণনা করতে হইতে পারে যদি বড় কোশ্চেন হয়, অথবা তোমার এক্সপ্লেনেশন টাইপের কোশ্চেন আসতে পারে, যে এটা কেন করতেছি, বা হিট সেটিং কেন ডাইমেনশনালি স্টেবল করে একটা ফাইবারকে, এই টাইপের কোশ্চেন আর কি। কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব মানে পরীক্ষার আগ দিয়ে, সেটা সমস্যা নাই। তো আপাতত জাস্ট বুঝাটা ইম্পর্টেন্ট, যে প্রতিটা জিনিসের মানে বিহাইন্ড দ্য রিজন আমরা বুঝতে পারতেছি কিনা, যে কেন হচ্ছে বা কেন করতেছি। ওকে, আচ্ছা, তো আমরা পরের চ্যাপ্টারে চলে যাই। পরের চ্যাপ্টারটায় আমরা মূলত একটা ফাইবার, নাম হচ্ছে পলিস্টার, সবাই নাম শুনছো তো অবশ্যই, এটা নিয়ে ডিটেইলসে আলোচনা করব আর কি। মানে হচ্ছে এইটা টোটাল পলিমারাইজেশন থেকে শুরু করে, র ম্যাটেরিয়াল থেকে শুরু করে একদম ফিনিশিং প্রসেস পর্যন্ত দেখব। সো এই চ্যাপ্টারে যা যা কভার করা হয়েছে আর কি, যে পলিস্টারটা আসলে কি, কি কি দিয়ে পলিস্টার তৈরি করা হয়, তারপর হচ্ছে তার স্পিনিং মেথড, এরপরে হচ্ছে ড্রয়িং, তারপরে টেক্সচারাইজিং বা এরপরে যতগুলো মেথড ছিল এগুলা, আর সবশেষে তোমার এর কিছু প্রপার্টি নিয়ে আমরা আলোচনা করছি, ফিজিক্যাল প্রপার্টি গুলা কেমন, কেমিক্যাল প্রপার্টি কেমন, আর
এবং সবশেষে আমরা হচ্ছে এর এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট, অর্থাৎ এনভায়রনমেন্টের উপরে তার প্রভাবটা কেমন সেটা নিয়ে কিছুটা আলোচনা করার চেষ্টা করছি। তো আমরা আস্তে আস্তে যাই। তার আগে বলে রাখি, পলিস্টার ফাইবার হচ্ছে মনে হয় সবচাইতে জনপ্রিয় ম্যানমেড ফাইবার আর কি, বলতে গেলে একরকম। তো তোমরা সবাই জানো যে পলিস্টার ফাইবারের ইয়াটা হচ্ছে সবচাইতে বেশি, ডিমান্ড সবচাইতে বেশি বর্তমান বিশ্বে। টোটাল যে ফাইবারের ডিমান্ড আছে তার অলমোস্ট 60% আমাদের পলিস্টার ফাইবারের জন্য। তো তোমরা বুঝতেই পারতেছো যে কতটা ইম্পর্টেন্ট এই ফাইবারটা। এর কারণ হচ্ছে যে পলিস্টার ফাইবার শুধুমাত্র যে টেক্সটাইল সেক্টরেই আমরা ইউজ করি তা না, টেক্সটাইল সেক্টরে তো হেভিলি ইউজ করা হয়, এছাড়াও আরো অন্যান্য জায়গায়, যেমন আমরা যে পানির বোতল নিয়ে ঘুরি, এটাও কিন্তু পলিস্টার ফাইবার, মানে ফাইবার ঠিক না, পলিস্টার পলিমার আর কি। তো এরকম আরো অনেক, মোটামুটি প্লাস্টিক জাতীয় যত রকম ম্যাটেরিয়াল আছে ম্যাক্সিমামই আমরা পলিস্টার থেকে পাই আর কি। সো পলিস্টারটা ইম্পর্টেন্ট একটা ফাইবার। তো এইটা আমরা জানি যে পলিস্টার একটা পলিমারের নাম, তাই না? পলিএস্টার, অর্থাৎ অনেকগুলো এস্টার মিলে যখন একটা লম্বা পলিমার চেইন তৈরি করি তখন সেটাকে আমরা পলিস্টার ফাইবার বলতে পারি। অর্থাৎ একটা পলিমারের চেইন যার মধ্যে মনোমার হিসেবে থাকবে এই এস্টারের যে মানে এস্টার বন্ডিং গুলা, এগুলো হচ্ছে তার মধ্যে মনোমার হিসেবে থাকবে। এখন এই এস্টার বন্ড তো তোমার ন্যাচারাল কিছু এস্টার বন্ডিং আছে যেটা প্রকৃতিতে পাওয়া যায়, বাট আমরা যেহেতু এখানে ম্যানমেড ফাইবার নিয়ে আলোচনা করতেছি, এটা আমাদের নিজেদের তৈরি করে নিতে হবে এস্টার বন্ড, এটা আমরা সরাসরি পাবো না। তো এই জন্য পলিস্টার পলিমারটা তৈরি করার জন্য বিভিন্ন রকমের মনোমার আছে যেটা ইউজ করা হয়। তো এগুলো আমরা আস্তে আস্তে একটু একটু দেখবো। তো পলিস্টার পলিমারের সবচাইতে ইম্পর্টেন্ট জিনিস, ইন্টিগ্রাল পার্ট, যেটা ছাড়া পলিস্টার হবে না, সেটার নাম হচ্ছে এস্টার গ্রুপ। পলিস্টারে এস্টার থাকতেই হবে, নাইলে তো নামই আসে না, তাই না, পলিএস্টার। সো এস্টার গ্রুপগুলো মূলত লিঙ্কেজ হিসেবে কাজ করে। অর্থাৎ এই যে একটা পলিমারের চেইন, এইখানে অনেকগুলো ছোট ছোট মনোমার কিন্তু একত্র হয়ে এক একটা পলিমার তৈরি হয়, তাই না, আমরা সবাই জানি। তো এদেরকে লিঙ্ক করার জন্য আমাদের একটা লিঙ্কেজের দরকার হয়। তো এই এস্টার গ্রুপটা এখানে সেই লিঙ্কেজ হিসেবেই কাজ করে। আর এস্টারের ইয়া তো কেমিক্যাল ফর্মুলা তো আমরা সবাই মনে আছে আশা করি, COO, এটা দিয়ে আমরা এস্টার বুঝাইতাম, তাই না, যখন ওই যে অর্গানিক কেমিস্ট্রি পড়ছি। তো আরটা হচ্ছে যে কোনো একটা রিঅ্যাক্টিভ গ্রুপ, আর COO এইটাই মূলত আমাদের এস্টারের লিঙ্কেজ বা এস্টারের ফাংশনাল গ্রুপ, যেটা সেটা হচ্ছে COO। তো এখানে আমাদের ফিগার আউট করতে হবে যে আমরা কিভাবে বিভিন্ন রকম মনোমার ইউজ করে এই COOটাকে নিয়ে আসতে পারি। তো নর্মাল ক্ষেত্রে মানে খুব সহজভাবে যদি আমরা বলি বা খুবই সিম্পল একটা প্রসেস যদি বর্ণনা করি, তাইলে বলতে হবে আমরা যদি একটা কার্বক্সিলিক অ্যাসিড নেই COOH এর, আর যদি একটা অ্যালকোহল নেই অর্থাৎ OHটা আমি উল্টা করে লিখলাম একটা জিনিসটা বোঝানোর জন্য, এই দুইটা, একটা কার্বক্সিলিক অ্যাসিড একটা অ্যালকোহল, এই দুইটাকে যদি আমি বিক্রিয়া করাই তাহলে কি হয়, এখান থেকে হাইড্রোজেন আর ওইখান থেকে OH, এইটা একটা পানি আকারে বের হয়ে যায়, H2O বের হয়ে গেলে থাকে কিন্তু আমাদের শুধু এই যে এখানে CO আর এখানে অক্সিজেন, অর্থাৎ এইখানে যে লিঙ্কটা সৃষ্টি হয় এটা কার্বনের সাথে অক্সিজেনের, COO, এই লিঙ্কটা থেকে যায়। তো এটাই আমাদের এস্টার বন্ড। তো আমরা এখানে মূলত টেক্সটাইল ফাইবারের জন্য যে পলিস্টার ইউজ করি সেখানে আমরা নর্মালি এই বিক্রিয়ার মাধ্যমেই পেয়ে থাকি এই এস্টার বন্ডটা। তো এখানে আমি একটা জেনারেল ইকুয়েশন দেখানোর চেষ্টা করছি, যেখানে এক্স এবং ওয়াই যে কোনো কিছুই হইতে পারে, এটাকে আমি রাখছি এক্স, ধরো বেনজিন হইতে পারে, মিথাইল, ইথাইল, বিউটাইল, যে কোনো কিছুই হইতে পারে, ওয়াই এর ক্ষেত্রেও তাই। তো আমাদের এখানে মেইন উদ্দেশ্য যেটা, যে একটা কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ থাকতে হবে একটা মনোমারে, আরেকটাতে অ্যালকোহল গ্রুপ থাকতে হবে।
থাকলে এই যে এই প্রসেসের মাধ্যমে, এটা হচ্ছে একটা পলিকন্ডেনসেশন প্রসেস, যেহেতু এখানে পানি একটা বাই প্রোডাক্ট হিসেবে বের হয়ে যাচ্ছে, এই পলিকন্ডেনসেশনের মাধ্যমে আমাদের এই সি ডাবল ও বন্ডটা কি ফরমেট করে বা ফর্মুলেশন হয়। তো আরেকটা ব্যাপার যেটা খেয়াল রাখতে হবে, যে আমরা কিন্তু এখানে লং লং পলিমার চেইন তৈরি করতেছি, তাই না? সো এখানে যদি আমি এমন একটা যৌগ নিই যার এক পাশে একটা সি ডাবল এইচ আছে, আর আরেকটা নিলাম যার এক পাশে হচ্ছে ও এইচ আছে, এরকম যদি একটা মানে দুইটা মনোমার নিয়ে কালে কি হবে, এই জায়গাতে কিন্তু একটা মাত্রই আমাদের সি ডাবল বন্ড বা এস্টার গ্রুপের সৃষ্টি হবে, তাই না? সি ডাবল, এখানে একটা এস্টার গ্রুপ সৃষ্টি হবে। বাট আমরা চাইতেছি যে চেইনটাকে লম্বা করতে হবে, যত বেশি লম্বা হবে তত ভালো হবে আমাদের জন্য, কম্প্যাক্টনেস বাড়বে বা তাদের মধ্যে স্ট্রেংথ বাড়বে। সো এই কারণে আমরা সবসময় কাজ করব একটা ডাইকার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ নিয়ে, অর্থাৎ দুই পাশেই যেন কার্বক্সিলিক অ্যাসিড থাকে এরকম একটা মনোমার, আরেকটা হচ্ছে ডাই অ্যালকোহল, অর্থাৎ দুই পাশেই যেন অ্যালকোহল থাকে এরকম একটা মনোমার। তাইলে কি সুবিধা হবে, যে পাশে তোমার এই কার্বক্সিলিক অ্যাসিড আছে এখানে আমি আরেকটা অ্যালকোহল লাগাই দিতে পারবো, লাগাইলে এখানে আরেকটা তোমার সি ডাবল ও সৃষ্টি হবে। এই পাশেও সেম, এই পাশে আমি আরেকটা সি ডাবল ও এইচ যদি লাগাই তাহলে এখানেও একটা সি ডাবল ও এইচ এর সৃষ্টি হবে, সি ডাবল ওর সৃষ্টি হবে। তাইলে আমরা যদি এরকম ডাবল ডাবল ডাইকার্বক্সিলিক অ্যাসিড আর হচ্ছে ডাবল অ্যালকোহল গ্রুপ নিয়ে কাজ করি, তাইলে হবে কি আমাদের চেইনটা যতক্ষণ পর্যন্ত মনোমার আসতে থাকবে চেইনটা তত লম্বা হইতে থাকবে, তো লিঙ্কিং গুলা ভালো হবে। সো এইটা আমাদের একটা উদ্দেশ্য, এই কারণে এখানে বলছি যে পলিস্টার পলিমার্স আর জেনারেলি মেড বাই ইন্টারঅ্যাকশন অফ এ ডাই বেসিক অ্যাসিড উইথ এ ডাইহাইড্রিক অ্যালকোহল, মানে দুইটা অ্যাসিড গ্রুপ থাকতে হবে, দুইটা অ্যালকোহল থাকতে হবে অ্যাটলিস্ট। আর এটার যদি সংজ্ঞা দিতে চাই, মানে থিওরিটিক্যাল সংজ্ঞা যদি দিতে চাই, অ্যাকর্ডিং টু ফেডারেল ট্রেড কমিশন অফ ইউএসএ, ওনারা বলছে যে কোনো একটা লং পলিমার চেইনে যদি অ্যাটলিস্ট 85% তোমার এই এস্টার গ্রুপ থাকে, তাহলেই তাকে আমরা পলিএস্টার ফাইবার বলতে পারবো। পলিএস্টার কিন্তু আমরা যে কোনো কিছুকেই বলতে পারবো, একটা মাত্র সি ডাবল থাকলেও মানে একের অধিক সি ডাবল থাকলেই তাকে আমরা পলিএস্টার বলতে পারবো। বাট ফাইবার হওয়ার জন্য তার অ্যাটলিস্ট 85% এই এস্টার গ্রুপ থাকতে হবে, নাইলে অ্যাকর্ডিং টু তোমার ফেডারেল ট্রেড কমিশন অফ ইউএসএ তাকে পলিস্টার ফাইবার হিসেবে তুমি ইউজ করতে পারবে না। দেখা যাবে যে ফাইবারের যে প্রপার্টি গুলো ছিল সেগুলো এখানে আসবে না, মানে ফ্লেক্সিবিলিটি, ফাইননেস, এই জিনিসগুলো এত ভালোভাবে আসবে না। সো এই সংজ্ঞাটা মনে রাখতে হবে। তো জেনারেল কনসেপ্টটা কি ক্লিয়ার হয়েছে মোটামুটি? স্যার হ্যাঁ স্যার এই যে এখানে ওসিও আর সিও দুইটা দিয়ে তো একই জিনিসই বুঝাচ্ছেন, তাই না? হ্যাঁ হ্যাঁ একই জিনিস। আর স্যার একটা জিনিস, একবারে প্রথমে এক্স এর পাশে শুধু ওসি দাও, এখানে কি আরেকটাও হবে? প্রথমে না, এটা তো পলিমার বুঝাইছে, এই আরেকটা ও হচ্ছে বাইরে আছে, বুঝতে পারছো? পলিমার আমরা কিভাবে প্রকাশ করি, যে মাঝখানে শুধু রিপিটিং ইউনিটটা দিয়ে দিই, তাই না? জি স্যার। অর্থাৎ এই ইউনিটটাই বারবার রিপিট হয়ে হয়ে লম্বা হচ্ছে আমাদের চেইনটা। তো তাহলে আরেকটা তো ও স্যার এই যে যে ওয়াই প্রান্তেও তো ওসি দেওয়া উচিত ছিল না, মানে ওয়াইসি ওসি দেওয়ার কথা না তাহলে স্যার? হ্যাঁ, এটা আর কি ওই যে জেনারেলি দেখাইছে, তো এটা তোমার ইয়া হয়ে গেছে আর কি। আচ্ছা, থ্যাংক ইউ স্যার এটার জন্য। স্যার 85% এর ব্যাপারটা আবার যদি একটু বলতেন। আচ্ছা, 85% এর ব্যাপারটা হচ্ছে বাই ওয়েট, তোমার এই যে এস্টার যে লিঙ্কেজটা আছে একটা পলিমারের মধ্যেই পুরাটা যদি 100% হয়, অ্যাট লিস্ট 85% তোমার এই যে সিও এটা থাকতে হবে। এখানে যেমন দেখো এই একটা সিও, তারপরে এখানে সিও, এখানে সিও, মানে হচ্ছে কি দেখো অনেক ফ্রিকোয়েন্টলি আসছে, তাই না? তো এগুলাকে হিসাব করে যখন তুমি দেখবা যে অ্যাটলিস্ট 85% মানে এস্টার গ্রুপ হয়েছে, এটা তো হিসাব করা ওইরকম পসিবল না আসলে। বাট আমরা যখন একটা ফাইবার নেই পলিস্টারের, তখন এটা ধারণা করা হয় যে অ্যাটলিস্ট এখানে 85% এস্টার বন্ড আছে। অর্থাৎ তুমি ধরো
মানে এখানে তোমার এই সিও ডমিনেশন থাকতে হবে মোট কথা। লাইক আমরা যখন একটা পলিমার বানাবো তখন কিন্তু পলিস্টারের সাথে অন্যান্য গ্রুপও অন্যান্য ফাংশনাল গ্রুপও থাকতে পারে, তাই না? তো ওই ফাংশনাল গ্রুপগুলো যেন এই সিও এর তুলনায় বেশি না হয়ে যায়, একে যেন তারা ডমিনেট না করতে পারে, এটাই হচ্ছে উদ্দেশ্য। ওকে, যেমন এখানে তোমার এক্স এর সাথে একটা অ্যালকোহল থাকতে পারে, পারে না? অথবা ওয়াই এর সাথে অন্য একটা গ্রুপ থাকতে পারে, অ্যালডিহাইড গ্রুপ থাকতে পারে। তো এই গ্রুপগুলার পরিমাণ যেন এমন না হয় যে 85 মানে 15%-এর বেশি যেন এগুলা না হয়, আর মানে পার্সেন্টেজে হিসাব করলে, আর 85%-এর কম যেন সিও না থাকে, এটা হচ্ছে বলার উদ্দেশ্য। ওকে, ক্লিয়ার হয়েছে? জি স্যার। আচ্ছা, তো আমরা একটু হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড দেখে আসি যে ফার্স্টে কিভাবে পলিস্টার ফাইবারটা তৈরি করা হইলো। তো আমরা এর আগে একটা ওভারঅল হিস্টোরি দেখছিলাম যে ফাইবারগুলো। তো ওইখানে লেখা ছিল যে 1940 সালে প্রথম পলিস্টার ফাইবারটা তৈরি করা হয়। তো 1940 সালের আগের থেকেই, অর্থাৎ 1926 সাল থেকে মানে সর্বপ্রথম এই জিনিসটাকে নিয়ে গবেষণা শুরু হয়। ডুপন্ট নামে একটা কোম্পানি আছে আমেরিকান, যারা এটা নিয়ে রিসার্চ শুরু করে যে এরকম এস্টারিফিকেশনের মাধ্যমেও একটা মানে টেক্সটাইল ফাইবার তৈরি করা পসিবল কিনা, সেটা নিয়ে তারা রিসার্চ শুরু করে। তো তারা সেই রিসার্চটাকে শেষ করতে পারে নাই, বা তাদের মানে কোনো রেজাল্টে আসতে পারে নাই। তো তারা কিছুটা আগাইছিল, মানে ইনিশিয়ালি যা করা দরকার কিছুটা রিসার্চ করে আগানোর পরে তাদের রিসার্চটা স্টপ হয়ে যায়। এরপরে 1939 আর 1941 এর মধ্যে, অর্থাৎ ওই যে 1940 যেটা বলছি, সেই সময় পলিস্টারটা প্রথম ডেভেলপ করে হচ্ছে যে জেটি ডিকসন আর হুইটফিল্ড নামে দুইজন বিজ্ঞানী, এবং তারা ডুপন্টের সায়েন্টিস্ট ছিলেন না, তারা অন্য একটা কোম্পানির সায়েন্টিস্ট ছিলেন, এই ক্যালিকো প্রিন্টার্স এইটার সায়েন্টিস্ট ছিলেন। তো তারা কাজ করেছিলেন, ডুপন্ট যতটুকু রিসার্চ করেছিল সেই রেজাল্টের উপরে বেস করে তারা তাদের কাজটা সম্পন্ন করছিলেন, এবং মোটামুটি একটা ফাইবার আকারের শেপে একটা পলিস্টারকে নিয়ে আসতে পারছিলেন আর কি। কিন্তু দেখা গেল যে এই পলিস্টারটা অনেক ধরনের প্রপার্টি ল্যাক করে, মানে ফাইবার হওয়ার জন্য, যেমন স্ট্রেংথ ভালো ছিল না, তারপরে ইলংগেশন ভালো ছিল না, তারপরে মানে একটু হলেই ছিঁড়ে যেত, বা ফ্লেক্সিবিলিটিও ওই লেভেলে ছিল না। তো এই ধরনের প্রবলেম তারা ফেস করে, এবং এটা নিয়ে আরো গবেষণা চলে। তো গবেষণা করতে করতে 1945 এর দিকে তারা আইসিআই তে যোগ দেয়, এবং আইসিআই থেকে তারা কিছুটা ইমপ্রুভমেন্টে চলে আসে, মানে একটা পটেনশিয়াল ক্রিয়েট হয় যে না এটা হইতে পারে। তারা আরো কিছু মডিফিকেশন করে, প্রসেস চেঞ্জ করে দেখে যে ওকে না এটা পসিবল ফাইবার বানানো। তখন তারা কি করে, যেহেতু এই যে ডুপন্টের রিসার্চের উপরে তারা কাজ করছে, তারা এই ডুপন্টের কাছ থেকে এই ফাইবারটা বাজারজাত করার জন্য যে রাইট দরকার বা লাইসেন্স দরকার সেটা কিনে নেয়। ওরা বলে যে তোমরা তো পারো নাই, আমরা মোটামুটি একটা পারছি, সো আমাদের তারা টাকা দিয়ে এটা কিনে নেয়, যে তারা ফাইবার বানাইলে তারা বাজারজাত করতে পারবে, এরকম একটা লাইসেন্স। মানে ডুপন্ট কোনো কপিরাইট ইস্যু ধরতে পারবে না। তো এরপরে তারা ফাইবারটাকে ডেভেলপ করে আস্তে আস্তে করতে করতে এক সময় দেখা যায় যে ওকে হ্যাঁ এটা এখন পসিবল, অর্থাৎ কমার্শিয়াল প্রোডাকশনের জন্য পসিবল, এটা ফাইবার হিসেবে ইউজ করা যাবে। তখন তারা এইটার একটা বাণিজ্যিক নাম দেয় তাদের নিজস্ব, সেটা হচ্ছে টেরিলিন। সো পলিস্টার ফাইবারের একটা বাণিজ্যিক নাম হচ্ছে টেরিলিন, বা কমার্শিয়াল নেম যেটা। পলিস্টার তো তোমার কেমিক্যাল নেম বা পলিমারের নামটা, আর এটার বাণিজ্যিক নাম হচ্ছে টেরিলিন। তো ইন দা মিন টাইম ডুপন্টও তাদের ওই উপরে গবেষণার উপরে কাজ চালাইতে থাকে, এবং এক সময় তারাও সমসাময়িক সময়ই মানে কাছাকাছি সময়ই মোটামুটি ফাইবার একটা তৈরি করে ফেলে। সো তারাও দেখে যে ওকে এই ফাইবারটা ওকে মানে টেক্সটাইলের জন্য মানে অ্যাপ্লিকেবল, চলবে। তো তারা তাদের ফাইবারটার নাম দেয় হচ্ছে ড্যাক্রম। তো সেম জিনিস, দুইটাই পলিস্টার ফাইবার, একজনের নাম দেয় হচ্ছে টেরিলিন, আরেকজন নাম দেয় হচ্ছে ড্যাক্রম। ডুপন্ট বা আমেরিকায় এটা ইউজ হয় হচ্ছে ড্যাক্রম নামে, আর ইউকেতে বা ইউরোপের কান্ট্রিগুলোতে এটা ইউজ হয় হচ্ছে টেরিলিন নামে।
আর মজার ব্যাপার হইলো, যদিও তোমার আইসিআই তারা পলিস্টার ফাইবারটাকে আগে ফিক্স করে ফেলছিল বা আগে বানিয়ে ফেলছিল, তারা তোমার কমার্শিয়াল প্রোডাকশনে যেতে যেতে এই ড্যাক্রনের পেছনে পড়ে যায়। অর্থাৎ ডুপন্ট আগে কমার্শিয়াল প্রোডাকশন শুরু করে 1953 সালে, এরপরে আইসিআই শুরু করে 1954 সালে। তো মোটামুটি খুব বেশি লেট না, কাছাকাছি সময়েই। তো এরপর থেকে তোমার এই দুইটা নামে, ইউকে তে তোমার টেরিলিন আর ইউএসএ তে তোমার ড্যাক্রন, এই দুইটা নামে এই পলিস্টার ফাইবারটা এখনো বাজারজাত করা হয় বা চলে। এছাড়াও বিভিন্ন দেশ ওয়ার্ল্ড ওয়াইড যারা তৈরি করে, তারা এক এক দেশে এক এক নামে, এক এক কমার্শিয়াল নামে এই পলিস্টার ফাইবারটাকে তৈরি করে এবং ইউজ করে। তো এটা ছিল মোটামুটি হিস্ট্রি পলিস্টার ফাইবার তৈরি করার। স্যার হিস্টোরি কি মুখস্থ করা লাগবে? না, হিস্ট্রি যা জানার জন্য, মুখস্থ করা লাগবে না। কিভাবে আসলো বা এটা, হিস্ট্রি নরমালি পরীক্ষার কোশ্চেনে আসে না, আমি দেখি নাই, তারপরেও নিজেদের জানার জন্য আর কি। আচ্ছা, এরপরে আমরা একটু ক্লাসিফিকেশন দেখে আসি পলিস্টার ফাইবার। অর্থাৎ আমরা বলছি যে যে এরকম সিও থাকলেই কিন্তু পলিস্টার হয়ে যাবে সেটা, বাট সব সিও ওয়ালা যৌগকই কিন্তু আমরা এই টেক্সটাইল ফাইবার হিসেবে ইউজ করতে পারবো না, তাই না? তো টেক্সটাইল ফাইবারে ইউজ করা হয় ওয়ার্ল্ড ওয়াইড, দেখলে দেখা যায় যে দুইটা মাত্র পলিমার। একটা হচ্ছে পলিইথিলিন টেরেপথ্যালেট ফাইবার, আরেকটা হচ্ছে পলি 1,4 সাইক্লোহেক্সিলিন ডাইমিথিলিন টেরেপথ্যালেট ফাইবার। অর্থাৎ সংক্ষেপে একটাকে ডাকা হয় পিইটি, একটাকে ডাকা হয় পিসিডিটি। পলিইথিলিন, পলির পি, ইথিলিনের ই, টেরেপথ্যালেটের টি, এই হচ্ছে পিইটি। আর এখানে পলির পি, সাইক্লোহেক্সিলিনের সি, ডাইমিথিলিনের ডি আর টেরেপথ্যালেটের টি, এই হচ্ছে পিসিডিটি। তো পিইটি এবং পিসিডিটি এই দুইটা পলিমার যে আছে, এই দুইটা হচ্ছে এস্টারের পলিমার। আর এই দুইটাকে মানে মোস্ট অফ দ্য কেসেসে পলিস্টার ফাইবার হিসেবে ইউজ করা হয়। কিন্তু এর বাইরেও অনেক রকমের পলিস্টার ফাইবার আছে, যেটাকে আমরা বলছি এখানে আদার্স টাইপ। তো যদি আমরা একটু দেখি, এই যে দেখো এখানে পলিস্টারের একটা লিস্ট আছে, এর বাইরেও আরো পলিস্টার আছে। অর্থাৎ এর এই প্রত্যেকটা পলিমারেই তোমার এস্টার গ্রুপ কমন, এটা আছে অবশ্যই। বাট এই সবগুলাকে কিন্তু আমরা পলিস্টার ফাইবার হিসেবে ইউজ করি না, পলিস্টার ফিলামেন্ট হিসেবে ইউজ করি না, বা করলেও খুবই কম পরিমাণে হয়, মানে ইগনোরেবল। যেমন ধরো এই যে পিইটি যেটা, এটা খুব বেশি পরিমাণে ইউজ করতেছি, পিসিডিটিটা খুব বেশি পরিমাণে ইউজ করতেছি, এখানে মনে হয় পিসিডিটিটা দেয় নাই, দেয় নাই। বাট এই যে পিএলএ আছে, তারপরে পিবিটি আছে, এগুলোও কিন্তু পলিস্টার ফাইবার হিসেবে ইউজ হয়। যেমন পিএলএটা তোমার 3D প্রিন্টিং এ খুব বেশি পরিমাণে ইউজ হয়। অর্থাৎ 3D প্রিন্টিংটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। এটা হচ্ছে 3D প্রিন্টিং এর র ম্যাটেরিয়াল হিসেবে ইউজ হয়, কারণ এই ম্যাটেরিয়ালটা তোমার ঠান্ডা করলে শক্ত হয়ে যায়। সো শক্ত হইলে তো সেটাকে আমরা আর ফ্লেক্সিবিলিটি না থাকলে তো আর ফাইবার হিসেবে ইউজ করতে পারবো না, তাই না? সো এই ধরনের জিনিসপত্র আছে পলিস্টার ফাইবারের আন্ডারে, বাট সবাই পলিস্টার ফাইবার না। অ্যালিফেটিক যৌগ, অ্যারোমেটিক যৌগ সবগুলোতেই আছে। হোমোপলিমার, কোপলিমার, অর্থাৎ হচ্ছে তোমার যদি মাত্র একটা এলিমেন্ট বা একটা মনোমারকেই বারবার এস্টার দ্বারা যুক্ত করা হয়, সেটা হচ্ছে হোমোপলিমার। যেমন পলিগ্লাইকোলাইডের কথা যদি আমরা বলি, গ্লাইকোলিক অ্যাসিডটাকে ধরলাম এটা আমার গ্লাইকোলিক অ্যাসিড, এখানে বারবার সিও এর মাধ্যমে প্রতিটা গ্লাইকোলিক অ্যাসিডকে একটা অনেকটার সাথে যুক্ত করা হয় আর কি। আর কোপলিমার তো আমরা সবাই জানি যে একের অধিক পলিমার থাকলে, যেমন হচ্ছে পলিইথিলিন টেরেপথ্যালেটটাই যদি আমরা নিই, এখানে থাকে টেরিপথ্যালিক অ্যাসিড আর হচ্ছে ইথিলিন গ্লাইকল, দুইটা মনোমার। সো এইখানে আমরা মূলত এই চ্যাপ্টারে এই পিইটি ফাইবারটার নিয়েই আলোচনা করব, একদম ডিটেলসে দেখব। আর পিসিডিটির কেমিস্ট্রিটা দেখবো শুধু, বাট ওইটার প্রোডাকশন প্রসেসটা দেখবো না। মোটামুটি সেমই প্রোডাকশন প্রসেস, ওই কেমিস্ট্রিটা চেঞ্জ করলেই হয়ে যায়। তো পিইটিটা যদি আমরা দেখি বা পলিইথিলিন টেরেপথ্যালেটটা যদি আমরা দেখি, এখানে নাম থেকেই বোঝা যায় যে কি কি মনোমার থাকবে। যেমন পলিইথিলিন, পলি মানে তো অনেকগুলা, এটা আমরা জানি। ইথিলিন মানে কি, একটা ইথিলিন আছে অবশ্যই। আর টেরেপথ্যালেট মানে কি, একটা টেরেপথ্যালেট গ্রুপ আছে অবশ্যই।
সো আমার দরকার হচ্ছে মনোমার এখানে, তাহলে কি ইথিলিনের জন্য কিছু একটা আনবো আর টেরেপথ্যালেটের জন্য কিছু একটা আনবো। তো নরমালি ইথিলিনের জন্য আমরা ইউজ করি হচ্ছে ইথিলিন গ্লাইকল, এটার নাম তোমরা সবাই শুনছো, ইথিলিন গ্লাইকল। আর টেরেপথ্যালেটের জন্য আমরা ইউজ করি হচ্ছে টেরেপথ্যালিক অ্যাসিড। তো আমরা ওই ফার্স্ট স্লাইডে দেখছিলাম যে এরকম একটা মনোমার যার দুই পাশে দুইটা অ্যাসিড আছে আর একটা মনোমার যার দুই পাশে দুইটা অ্যালকোহল আছে, এরকম দুইটা মনোমার আমরা ইউজ করি। এখানে দেখো আমরা ঠিক তাই করছি। একটা টেরেপথ্যালিক অ্যাসিড যদি আমরা নেই, এর দুই পাশে দুইটা অ্যাসিডিক গ্রুপ, মাঝখানে একটা বেনজিন। আর যদি ইথিলিন গ্লাইকল নেই, মাঝখানে ইথিন আছে আর দুই পাশে দুইটা অ্যালকোহল আছে। তো এই গ্রুপগুলো থাকার সুবিধা হচ্ছে কি আমাদের সি ডাবল ও বন্ডিংটা ইজিলি ফর্ম হবে আর কি, গঠন করবে। আর ওইখানে যা দেখাইছি এখানে ঠিক সেম, এই যে OH আর এখান থেকে H, অর্থাৎ একটা পানির এখান থেকে বের হয়ে যাবে, H2O বের হয়ে যাবে। বের হইলে কি হবে, মাঝখানে জাস্ট সি ডাবল বন্ডিংটা হবে, এখানে আর কিছুই না। অর্থাৎ এই যে দেখো যে কোশ্চেনটা করছিলা যে সি ডাবল ওর আরেকটা ও কই গেল, এই যে এখানে বোঝা যাচ্ছে এটাকে বাইরে পাঠানো হয়েছে আর কি, এটা টার্মিনাল গ্রুপ। তো এখানে তোমার ওসি, এই আগেরটার মতো ওসি এখান থেকে ভেঙে গেছে, তারপরে একটা বেনজিন, তারপরে সি ডাবল হওয়ার কথা, এই যে সি ডাবল, তারপরে CH2 দুইটা, তারপরে OH, অর্থাৎ এখানে O এবং Hটা বাইরে চলে গেছে। অর্থাৎ আমাদের এই যে পার্টটা আছে এইটা হচ্ছে বারবার রিপিট হবে, এইটা হচ্ছে রিপিটিং ইউনিট, যার ফলে আমাদের পলিমার চেইনটা লম্বা হবে। এই রিপিটিংটা কত হবে সেটা ডিপেন্ড করবে এই যে n এর মানের উপরে। সাপোজ আমি এখানে n ইকুয়াল টু যদি 1000 দেই, n ইকুয়াল টু 1000, তাহলে কি হবে, 1000টা টিপিএ নিলাম, 1000টা ইথিলিন গ্লাইকল নিলাম, এইখানে OH আর H দুইটা দুই পাশে বাইরে থাকবে, আর এই যে মাঝখানের যে রিপিটেশন এটা কিন্তু 1000 বার রিপিট হবে, তাই না? সো 1000 বার রিপিট হওয়া মানে কি এই চেইনটা কিন্তু অনেক লম্বা হবে, জাস্ট দুই পাশে একটা OH আর এক পাশে একটা H। আর 1000 বার রিপিট হওয়া মানে কি এই যে সি ডাবল যেটা আছে এটাও কিন্তু 1000 বারই রিপিট হবে, তাই না? সো এইটা 1000 বার রিপিট হওয়া মানে কি এটার পার্সেন্টেজ অনেক বেশি বেড়ে যাওয়া। সো এটাও তোমার ওই একটা 85% এর উপরে চলে যাবে, সো পলিস্টার ফাইবার হিসেবে তাকে আমরা ইউজ করতে পারবো। আর পানির অণু বের হয়ে যাওয়ার যে ঘটনাটা, এটা হচ্ছে সবসময় 2n-1 সংখ্যক মৌল বের হয়ে যায়। এটা তোমরা হয়তো সবাই জানো যে যদি n সংখ্যক দুইটা পলিমার নেওয়া হয় তার মধ্য থেকে যখন একটা করে বাই প্রোডাক্ট বের হয় তখন সেটা অলওয়েজ 2n-1 সংখ্যক বের হয়। সাপোজ আমি n এর মান এখানে 1000 নিছি, তাই না, 1000, তাহলে এখানেও 1000 আছে, কারণ আমাদের সমান পরিমাণ ইথিলিন গ্লাইকল আর টিপিএ নিতে হবে। তাইলে এই সূত্র অনুযায়ী আমার কত মৌল পানি বের হওয়ার কথা, 2 × 1000 - 1 মানে হচ্ছে 1999টা, তাই না? তো আমি যদি 1000টা টিপিএ আর 1000টা ইথিলিন গ্লাইকল মানে সাজাই, টিপিএ এরপর ইথিলিন গ্লাইকল, আবার টিপিএ, আবার ইথিলিন গ্লাইকল, আবার টিপিএ, আবার ইথিলিন গ্লাইকল, এরকম ভাবেই তো সাজানো থাকবে। তো সাজানোর পরে প্রত্যেকটার মাঝখান থেকে কিন্তু একটা করে পানি বের হচ্ছে, এখানে একটা মানে পানি, এখানে একটা পানি, এখানে একটা পানি, এরকম করে বের হচ্ছে। তো চিন্তা করে দেখো যে সবসময় কিন্তু একটা করে কম পানি বের হবে, তাই না? কারণ দুই সাইডে দুইটা যে এই যে OH আর H ছিল, এই দুইটা মিলে একটা পানি তৈরি হয় নাই। সো তারা বাদে বাকি যে 1999টা পানি ছিল সেগুলো কিন্তু বাই প্রোডাক্ট হিসেবে বের হয়ে যাবে। লাইক এখানে আমি 3টা টেরেপথ্যালিক অ্যাসিড নিছি আর হচ্ছে 3টা ইথিলিন গ্লাইকল নিছি, তাহলে কি হওয়ার কথা, 3 × 2 - 1, 2n-1 সূত্রে আর কি, এই সূত্র অনুযায়ী, তাহলে ইকুয়াল টু 5, 5টা হওয়ার কথা, এখানে দেখো 5টাই হয়েছে। ওকে, এই ব্যাপারটা আশা করি ক্লিয়ার হয়েছে। আর এইখানে এইভাবে যে আমরা পলিমারটা তৈরি করতেছি এটার নামই হচ্ছে ড্যাক্রন।
এটার বাণিজ্যিক নামই হচ্ছে ড্যাক্রন, আর কেমিক্যাল নাম হচ্ছে পলিইথিলিন টেরেপথ্যালেট। কারণ আমরা ইথিলিন দিচ্ছি, টেরিপথ্যালিক অ্যাসিড দিচ্ছি, বানাচ্ছি কি পলিইথিলিন টেরেপথ্যালেট, যেটার বাণিজ্যিক নাম হচ্ছে ড্যাক্রন। অর্থাৎ ডুপন্ট যারা তৈরি করছিল তারা এইভাবেই তৈরি করছিল পলিস্টারটাকে। ওকে। আর যদি আমরা টেরিলিনের কথা চিন্তা করি, টেরিলিনটা তৈরি করছিল আইসিআই। তারা একটু ডিফারেন্ট ওয়েতে টেরিলিনটা তৈরি করছে। একই রকমের মানে আমাদের এন্ড প্রোডাক্টটা একই হয়েছে। এই যে এইটুক যদি আমরা রিপিটিং ইউনিটটা চিন্তা করি, ড্যাক্রন আর টেরিলিন সেম, একদম হুবহু সেম। বাট তাদের একটু ঘুরায় নিয়ে আসছে প্রসেসটা, কারণ তারা তাদের মতো তৈরি করছে। তারা কি করছে, টেরিপথ্যালিক অ্যাসিডটা নিছে। ওকে, টেরিপথ্যালিক অ্যাসিড নিয়ে তারা সরাসরি ইথিলিন গ্লাইকলের সাথে না বিক্রিয়া করাইয়া এইটার সাথে মিথানল বিক্রিয়া করাইছে, বা মিথাইল অ্যালকোহল যেটা পাওয়া যায় সেটা বিক্রিয়া করাইছে। এতে করে কি হয়েছে, এই CH3টা এই হাইড্রোজেনকে রিপ্লেস করছে। রিপ্লেস করে একটা ইন্টারমিডিয়েট যৌগ তৈরি করছে যার নাম হলো ডাইমিথাইল টেরেপথ্যালেট, বা সংক্ষেপে ডাকা হয় DMT। তো তারা ফার্স্টে এটা তৈরি করছে, পরে এই ডিএমটির সাথে ইথিলিন গ্লাইকলের বিক্রিয়া করাইছে, সেম ভাবে পলিকন্ডেনসেশন হয়েছে। হওয়ার পর এখানে সি ডাবল এই জায়গাটার মধ্যে পলিকন্ডেনসেশন হয়েছে। সো আগেরটাই যেরকম পানি বের হয়ে গেছিল, এখান থেকে কিন্তু পানি বের হবে না। এখান থেকে কি বের হবে কেউ বলতে পারবা? অ্যালকোহল স্যার। একটা অ্যালকোহল বের হবে, অর্থাৎ CH3OH, মিথানল। মিথানল বের হয়ে যাবে। তো মিথানল অর্থাৎ এই যে OCH3 চলে গেল, আর এখান থেকে একটা হাইড্রোজেন চলে গেল, তাহলে থাকলো কি CO আর O, তার মানে এখানেও C ডাবল বন্ডেড। এটাই আমাদের এস্টার। তো খেয়াল করে দেখো, টেরিলিন আর ড্যাক্রন যদি আমরা পাশাপাশি চিন্তা করি, একটা টার্মিনাল গ্রুপে আছে তোমার OH ড্যাক্রনের ক্ষেত্রে, আর আরেকটা টার্মিনাল গ্রুপে আছে তোমার এই মিথাইল অ্যালকোহল থেকে যে CH3Oটা আসে সেইটা। তো এই যে এইটুকুই পার্থক্য আমাদের ওইটার সাথে এইটার, আর কোন রকম কোনো পার্থক্য নেই। এইটা একদম হুবহু সেম, আর পাশে তো হাইড্রোজেন, ওটা কিছুই না, ব্যাপার না। সো এখানেও তোমার ওই যে n সংখ্যকের একটা ম্যাটার আছে, 2n-1 সংখ্যক মিথাইল অ্যালকোহলটা বের হয়ে যাবে। আর হচ্ছে এইখানে যদি আমি 1000 পরিমাণ দেই ওই ড্যাক্রনের মতোই, তাহলে আমাদের রিপিটটাও হবে 1000। এখন রিপিটটা যদি 1000 বার হয়, তাহলে কিন্তু ওইখানেও 1000 বার, এখানেও 1000 বার, তাহলে কিন্তু দুইটা একদম সেম হয়ে গেল। এই যে একটুখানি যে পার্থক্য, এটা কিন্তু খুব একটা ম্যাটার করবে না পরবর্তীতে যখন আমরা দুইটা ফাইবারকে হাতে নিয়ে কাজ করব, তাই না? কারণ টার্মিনাল গ্রুপে এই একটা গ্রুপের মধ্যে জাস্ট পার্থক্য। সো এইটা খুব একটা যে ইফেক্ট করবে, দুইটার প্রপার্টি যে খুব বেশি চেঞ্জ হয়ে যাবে এরকম না, দুইটার প্রপার্টি মোটামুটি সিমিলার থাকবে। তো আশা করি ক্লিয়ার হয়েছে কেমিস্ট্রিটা পলিমারাইজেশনের, টেরিলিন এবং ড্যাক্রনের, নাকি কোনো কোশ্চেন? ওকে। তো এরপরে একটা ছবি দেখানো হয়েছে এখানে, জাস্ট ফিজিক্যাল ডেমনস্ট্রেশন। অর্থাৎ আমরা এতক্ষণ কেমিস্ট্রি নিয়ে আলোচনা করলাম যে কেমিক্যালি কিভাবে ডিফর্ম হয় বা কেমিক্যালি কিভাবে আমার এস্টার বন্ডটা গঠন হয়, এইটারই ফিজিক্যাল চেহারাটা হচ্ছে এরকম। অর্থাৎ আমরা একটা মিক্সিং ট্যাঙ্ক নেই, যার মধ্যে ওই অ্যালকোহল অর্থাৎ ইথিলিন গ্লাইকল যেটা ছিল সেটা, আর টেরেপথ্যালিক অ্যাসিড অর্থাৎ আমাদের টেরেপথ্যালেট আসে যেখান থেকে সেইটা, এই দুইটাকে যদি আমি মিক্স করে এটা দিয়ে রোটেশন করি বা এটাকে নাড়াচাড়া করি, তাইলেই দেখা যায় যে আমার পলিকন্ডেনসেশনের মাধ্যমে পলিমারটা তৈরি হয়ে যায়। পরবর্তীতে আমরা এইভাবে পলিমারটাকে সংগ্রহ করি। তো সংগ্রহ করে এটা নরমালি মেল্ট স্পিনিং এর মাধ্যমে করানো হয়, এটা এই জন্য মেল্টিংটা পরবর্তী স্টেপ হিসেবে দেখানো হয়েছে। সো এই যে আমার পলিমারটা তৈরি হলো, এইটাকে কিন্তু আমরা মেল্ট করব। আমরা কিন্তু এইটাকে আলাদা বা এটাকে আলাদা করে নিয়ে মেল্ট করলে কাজ হবে না, বা টেম্পারেচার দিলে কাজ হবে না। পলিমারটাকে বানায় নিতে হবে, অর্থাৎ CO এই ফরমেশনটা নিয়ে আসতে হবে আগে, তারপরে এটাকে মেল্ট করব। তো এটা হচ্ছে ফিজিক্যাল ডেমনস্ট্রেশন।
তো আমাদের আরেকটা যৌগ ছিল, মানে পলিমার ছিল, সেটা হচ্ছে পিসিডিটি। এটার বাণিজ্যিক নাম হচ্ছে কোডেল। কোডেল 200 বা 400, 500, এই যে এই সংখ্যাটা, এটা ডিপেন্ড করে হচ্ছে ডিগ্রি অফ পলিমারাইজেশনের উপরে। যদিও আমি 100% শিওর না, বাট মনে হয় হচ্ছে এটা এরকম। লাইক এখানে তোমার 200টা মানে মনোমার একত্র হয়ে একটা পলিমার চেইন তৈরি হয়েছে, এই কারণে এখানে 200 লেখা, এরকম হইতে পারে। তো পিসিডিটি ও অনেকটা পিইটির মতোই, খুব বেশি পার্থক্য নাই। চেঞ্জ খালি কোথায়, এই যে এখানে যে ইথিলিন ছিল, ইর বদলে এখানে সিডি আসছে, অর্থাৎ সাইক্লোহেক্সেন ডাইমিথাইল আসছে। তো পিইটি মানে পলি তো আগের মতোই আছে, টেরেপথ্যালেটও আগের মতোই আছে। সো আমরা এখানে মনোমার হিসেবে নিচ্ছি কি কি, টেরিপথ্যালিক অ্যাসিড প্রথমবার। আর আরেকটা মনোমার হিসেবে আমরা ইথিলিন গ্লাইকল নিছিলাম, আর এখানে ইথিলিন গ্লাইকল না নিয়ে আমরা নিব হচ্ছে এই যে সিডি যে যৌগটা আছে এটা, অর্থাৎ সাইক্লোহেক্সিলিন ডাইমিথানল। যেহেতু আমার অ্যালকোহল নিতে হবে, এই জন্য ডাইমিথানল। তো এইটা নিয়ে আগের মতোই পলিকন্ডেনসেশন হয়, অর্থাৎ এই যে এখান থেকে হাইড্রোজেন চলে যাবে, এখান থেকে একটা ওএইচ চলে যাবে, চলে গেলে আমাদের সি ডাবল ও CH2, সি ডাবল ও CH2, তারপরে যা ছিল তাই হবে। তো এটা তেমন কঠিন কিছু না, ওই পিইটি পারলে এটাও পারা যাবে, জাস্ট আমরা এই যৌগটাকে চেঞ্জ করে দিব, আর এখানে জাস্ট পানি বের করে দিয়ে একটা সিও এসে লাগবে, এইটাই আর কি, আর কোনো পার্থক্য নেই। ওকে, এটা নিয়ে সমস্যা স্যার আছে? কোডেলের পরে হ্যাঁ, কোডেলের পরে কোডেলের পরে 2 লিখছে কেন? এগুলো বাণিজ্যিক নাম। তো ধরো তোমার মোবাইলে ভার্সন আছে না, অ্যান্ড্রয়েড 8.1, 8.2, এটা নিজেরা একটা নাম দেয়, আর কিছু না, জাস্ট আলাদা করার জন্য। আচ্ছা, এটার জন্য। জি স্যার, থ্যাংক ইউ। ওকে, তো আরেকটা ক্লাসিফিকেশন আমরা এখানে দেখাইছি, যেটা আসলে টেক্সটাইল ফাইবার হিসেবে খুব বেশি ইউজ করা হয় না, জাস্ট ওই যে আদার্স একটা ক্লাসিফিকেশন রাখছিলাম সেটা দেখানোর জন্য, যে সিও থাকলেই সেটাও এক ধরনের পলিস্টারের মধ্যে পড়ে, যেটা হচ্ছে বাণিজ্যিক নাম ভাইরন। যেমন এখানে একটা টিপিএ নেওয়া হয়েছে প্যারা পজিশনে, আর একটা টিপিএ নেওয়া হয়েছে মেটা পজিশনে। দুইটাকে যখন এই ইথিলিন গ্লাইকলের সাথে যোগ করা হয়েছে, তখন একটা এইভাবে হয়েছে যে একটা টিপিএ একটা ইথিলিন গ্লাইকল, আবার একটা টিপিএ একটা ইথিলিন গ্লাইকল, আর এরা হচ্ছে এই যে প্যারা আর মেটা হচ্ছে অল্টারনেট করে আসছে। সো এখানে যদি আমি এম সংখ্যক টিপিএ নেই প্যারা পজিশনে, আর এন সংখ্যক টিপিএ নেই মেটা পজিশনে, প্লাস এম প্লাস এন সংখ্যক ইথিলিন গ্লাইকল নেই, তাইলে আমার এরকম একটা লম্বা চেইন পলিমার পাওয়া যায়। বাট দিস ইজ নট সুইটেবল ফর টেক্সটাইল অ্যাপ্লিকেশনস। এইটা নরমালি একটা পলিস্টার ক্যাটাগরিতে পড়ে, বাট নট পলিস্টার ফাইবার ক্যাটাগরি। এটা জাস্ট এটা দেখানোর জন্য ইউজ করছি, আর কিছু না। স্যার নাইলন কি পিইটি টাইপের মধ্যে পড়ে? নাইলন হচ্ছে পলি অ্যামাইড, নাইলন কিন্তু পলি এস্টার না, ওইখানে হচ্ছে অ্যামাইড বন্ড থাকে। এখানে যেমন সি ডাবল বন্ড, ওইখানে তেমন অ্যামাইড বন্ড থাকে, স্যার ঠিক আছে? ওখানে সিও এনএ। সিও এনএইচ থাকে, হ্যাঁ, এটাই পার্থক্য। আচ্ছা, তো এতক্ষণ আমরা কেমিস্ট্রি দেখছি, এখন যদি আমরা ফিজিক্যাল প্রোডাকশনে যাই, অর্থাৎ একটা এই পলিমারটাকে কিভাবে আমরা ফাইবারে কনভার্ট করব, তো এইটা অনেকটা ওই আমরা যে জেনারেল প্রসেসটা পড়ে আসছি ওইটার মতোই, খুব বেশি পার্থক্য নাই। প্রথমে হচ্ছে প্রিপারেশন অফ র ম্যাটেরিয়াল, অর্থাৎ আমাদের যদি পিইটি বানাই তাহলে কি কি র ম্যাটেরিয়াল লাগবে আমরা জানি। আমাদের লাগবে হচ্ছে টেরিপথ্যালিক অ্যাসিড, লাগবে ডিএমটি ডাইমিথাইল টেরিপথ্যালেট, আর লাগবে হচ্ছে ইথিলিন গ্লাইকল। এই কটা হইলে আমরা পিইটি বানাইতে পারবো ইজিলি। এরপর লাগবে একটা মিক্সিং ট্যাঙ্ক, যেখানে আমরা এই সবগুলাকে একসাথে দিয়ে মিক্স করব যাতে পলিমারাইজেশনটা হয়, আর পলিমারাইজেশনটা হইলে আমাদের এই সি ডাবল ও বন্ডটা ফর্ম করবে। পলিমারাইজেশন না করলে কিন্তু এই বন্ডটা আসবে না। পলিমারাইজেশনের এই যে দেখো কিছু কন্ডিশন দেওয়া আছে, অর্থাৎ 260 থেকে 280 ডিগ্রিতে রাখবো, 3 থেকে 6 ঘন্টা নাড়াচাড়া করতে হবে, তাইলেই আমাদের পলিস্টারের যে পলিমারটা সেটা তৈরি হয়ে যাবে। এরপর যে পলিমারটা আমরা পাবো সেটাকে আমরা চিপস আকারে কেটে কেটে নিব। চিপস আর কিছুই না, যে প্লাস্টিকের বোতল দেখবা গলানোর সময় এরকম ছোট ছোট করে কাটে,
এরকম ছোট ছোট ব্লক আকারে কাটে যাতে ভালো মতো গলে জিনিসটা। যদি তুমি পুরা একটা বোতল দিয়ে দাও তাহলে দেখবা যে পলিস্টারটা কিন্তু হিট কন্ডাক্টিভিটি খুব বেশি ভালো না, পোর হিট কন্ডাক্টিভিটি। দেখা যাবে যে এক জায়গায় বেশি গলে গেছে, এক জায়গায় কম গলে গেছে, মানে তোমার ইয়াটা সমানভাবে ডিস্ট্রিবিউট হবে না হিটটা। সো যত তুমি ছোট আকারে দিতে পারবা তত এটা বেটার মিক্সিং হওয়ার বা বেটার মেল্টিং হওয়ার পসিবিলিটি থাকবে। সো এই কারণে এটা চিপস আকারে কেটে দেওয়া হয়। এরপরে মেল্ট স্পিনিং করা হয়। আমরা জানি পলিস্টারের মেল্টিং টেম্পারেচার কত ছিল মনে আছে? আমরা বের করছিলাম। মনে নেই মনে হয় না। আচ্ছা, এটা ছিল 260 ডিগ্রি, অ্যারাউন্ড 260 ডিগ্রির মতো মেল্টিং টেম্পারেচার ছিল। 295 লাগছে। 260 থেকে 295, 80, মানে এটা ডিপেন্ড করে আসলে তোমার পলিস্টার কতটা কনডেন্স তার উপরে। তো এটা হচ্ছে নর্মাল 260-এর আশেপাশে থাকে আর কি। এরপরে নর্মালি আমাদের যে স্পিনার রেট আছে সেখান দিয়ে আমরা মনোফিলামেন্ট বা মাল্টিফিলামেন্ট যেটা আমাদের দরকার সেই অনুযায়ী আমরা এটাকে বের করে নিয়ে আসবো। এরপরে ড্রয়িং করা হবে, এরপরে টেক্সচারাইজেশন এন্ড আদার্স প্রসেস একসাথে রেখে প্যাকেজিং করা হবে আর কি। শেষ। তো এটা হচ্ছে মূলত আমাদের স্যার 260 থেকে 280 ডিগ্রি সেলসিয়াস না সেলসিয়াসই তো, তাই না? হ্যাঁ, ডিগ্রি সেলসিয়াস, রাইট। পলিমারাইজেশন রিঅ্যাক্টর। আচ্ছা, তো এরপরে টেক্সচারাইজেশন প্যাকেজিং। তো এটা মূলত আমাদের হচ্ছে প্রোডাকশনের ফ্লো চার্ট, মানে কোনটার পরে কি কি করব বা কিভাবে তৈরি হবে সেটা। তো প্রথম স্টেপ, থার্ড স্টেপটা অলরেডি আমরা দেখছি যে পলিমারাইজেশনটা কিভাবে হয় মিক্সিং ট্যাঙ্কে, তাই না? সেকেন্ড আর থার্ড স্টেপ। আর ফার্স্ট স্টেপে যেটা, যে আমাদের টেরেপথ্যালিক অ্যাসিডটা কই পাবো, ডিএমটি কই পাবো, ইথিলিন গ্লাইকল কই পাবো, এইটা তৈরি করার বিভিন্ন রকম প্রসেস আছে যেটা এই ফার্স্ট স্টেপে আমরা দেখাবো। তো কারণ হচ্ছে কি, টেরেপথ্যালিক অ্যাসিড বা ডিএমটি এগুলো তুমি সরাসরি পাবা না, এগুলো বানিয়ে নিতে হবে। তো বানানোর প্রসেসটা কি, আমরা যদি একটা প্যারাজাইলিন নেই, প্যারাজাইলিনের নাম আমরা সবাই জানি, যে যখন এরকম একটা বেনজিনের দুই পাশে দুইটা মিথাইল গ্রুপ থাকে তখন তার মানে প্যারা পজিশনে আছে, তাই না, সবচাইতে দূরে। এটাকে আমরা একটা জাইলিন নামে জানি, একটা অর্গানিক কেমিক্যাল। আর এটা পাওয়া যায় হচ্ছে একটা পেট্রোলিয়াম থেকে, বিভিন্ন রকম খনিজ থেকে, যে পেট্রোলিয়াম ইঞ্জিনিয়াররা যে পেট্রোলিয়ামকে এক্সট্রুড করে বা পেট্রোলিয়ামকে এক্সট্রাক্ট করে, সেই পেট্রোলিয়ামের একটা পার্ট হচ্ছে এই জাইলিন। তো পেট্রোলিয়ামে তোমার প্যারাজাইলিন থাকে, মেটাজাইলিন থাকে, অর্থোজাইলিন থাকে, বিভিন্ন রকমের জাইলিন থাকে। সেখান থেকে প্যারাজাইলিনটাকে একটু স্টেবল হওয়াতে এটাকে আলাদা করে নেওয়া হয়, যাতে করে আমি টেরিপথ্যালিক অ্যাসিডটা পাই। টেরিপথ্যালিক অ্যাসিডেও দেখো যে দুই পাশে COOH আছে, তাই না? তো মেটা বা অর্থ হইলে এক পাশে তোমার লোড বেশি পড়ে যাইতো আর এক পাশে লোড কম পড়ে যাইতো, এরকম হইতো। সো এই কারণে প্যারাজাইলিনটা নিয়ে কাজ করা হয়। তো প্যারাজাইলিনটা পৃথক করার সিস্টেম হচ্ছে ক্রিস্টালাইজেশন করা। কারণ দেখা যায় যে প্যারাজাইলিন, মেটাজাইলিন, অর্থোজাইলিন এদের বয়লিং টেম্পারেচারটা কাছাকাছি। সো এটাকে তুমি যদি বয়েল করো তাহলে কিন্তু এটাকে আলাদা করতে পারবে না। যেমন ধরো এই সিস্টেমটা হচ্ছে তোমার এটাকে আস্তে আস্তে ঠান্ডা করতে হয়। ঠান্ডা করলে দেখা যায় যে যাদের ক্রিস্টালাইজেশন টেম্পারেচার প্যারাজাইলিন, মেটাজাইলিন, অর্থোজাইলিনের আলাদা আলাদা, দূরে দূরে, অর্থাৎ যে আগে ক্রিস্টাল হবে তাকে আলাদা করে নেওয়া হয় এবং বাকিটাকে অন্য কাজে ইউজ করা হয়। এটা কি পেট্রোলিয়াম থেকে? পেট্রোলিয়াম থেকে, রাইট। সো পেট্রোলিয়াম থেকে আমরা এইভাবে প্যারাজাইলিনটাকে আলাদা করতে পারি। আর এটাকে যখন আমি বারবার অক্সিডাইজেশন করব, অর্থাৎ ওই যে জারণ বিজারণ প্রক্রিয়া যেটা তোমরা পড়ছো, এখানে যে অক্সিডাইজেশন ছিল, বারবার যখন একে আমরা ক্যাটালিস্টের উপস্থিতিতে অক্সিডাইজেশন করব, মিথাইল গুলো আস্তে আস্তে তোমার অ্যালডিহাইড এবং সবশেষে অ্যাসিডে কনভার্ট হবে। তো এই কনভার্ট হওয়ার ফলে এক সময় শেষে গিয়ে আমরা আমাদের আকাঙ্ক্ষিত যে টেরেপথ্যালিক অ্যাসিড ছিল সেটা পেয়ে যাব। ওকে, সো পেট্রোলিয়াম থেকে এভাবেই আমরা টেরেপথ্যালিক অ্যাসিডে আস্তে আস্তে জাইলিনটাকে কনভার্ট করে নিয়ে আসতে পারি। তো এটা হচ্ছে টেরেপথ্যালিক অ্যাসিড বানানোর প্রসেস। আর এই প্রসেসেই আমাদের ডাইমিথাইল টেরেপথ্যালেটটাও বানানো হয়। ডাইমিথাইল টেরেপথ্যালেটের সাথে জাস্ট পার্থক্য হইলো এখানে হাইড্রোজেনের বদলে একটা CH3 চলে আসবে, ডিএমটির ক্ষেত্রে আর কি। তো এইটাও তোমার এই প্রসেসেই করা হয়, এই জাইলিন থেকে করা হয়।
তো সেই ক্ষেত্রে কি করা হয়, এই যে জাইলিন থেকে ফার্স্টে টলুইক অ্যাসিডটা বানিয়ে নিতে হয়, মানে এখানকার যে থার্ড স্টেপ ছিল এই যে প্যারাটোলুইক অ্যাসিড, এইটাকে বানিয়ে নিতে হয়। এরপরে ফার্দার অক্সিডাইজেশন না করে এখানে মিথানল দিয়ে দিতে হয়। মিথানল দিলে কি হয়, এই যে হাইড্রোজেন এটাকে রিপ্লেস করে হচ্ছে এই মিথেন গ্রুপটা, রিপ্লেস করলেই দেখো এখানে COOCH3 এক সময় পুরাটা ডিএমটি তে কনভার্ট হয়, অর্থাৎ এই পাশেও COOCH3, এই পাশেও এটাই হচ্ছে আমাদের ডিএমটি। তো ডিএমটিটাও সেম ফর্মুলাতেই বানানো হয়, খুব বেশি পার্থক্য নাই, ইজিলি তৈরি করা যায়। আর সবশেষে আমরা বানাচ্ছি ইথিলিন গ্লাইকল, যেটা আমাদের আরেকটা র ম্যাটেরিয়াল, এটা হচ্ছে ইথিন থেকে বানানো হয়। ইথিনটাকে যখন একবার অক্সিডাইজ করা হয় কোনো একটা ক্যাটালিস্টের সংস্পর্শে, সেটা ফার্স্টে ইথিলিন অক্সাইড হয়, এরপরে যখন হাইড্রেশন করা হয় তখন সেটা ইথিলিন গ্লাইকল হয়, কারণ হচ্ছে এই হাইড্রেশন পানির উপস্থিতিতে করা হয়। সো এই অক্সিজেন একটা হাইড্রোজেন নিয়ে যায় আর এই বন্ডটা ভেঙে এখানে আরেকটা OH এসে যুক্ত হয়। সো এইটা হচ্ছে আমাদের এই ইথিলিন গ্লাইকল। তাইলে দেখো এখন চিন্তা করে আমরা টেরেপথ্যালিক অ্যাসিডও পাইলাম, আবার ডিএমটি অর্থাৎ ডাইমিথাইল টেরেপথ্যালেটও পাইলাম, আবার ইথিলিন গ্লাইকলও পাইলাম। তো এগুলাকে মিক্স করলেই কিন্তু আমাদের ওই পলিস্টারের জন্য যে পিইটি দরকার সেটা কিন্তু তৈরি হয়ে যাবে, তাই না? সো এইটা হচ্ছে ফার্স্ট র ম্যাটেরিয়াল স্টেজ। এর পরের দুইটা স্টেজ আমরা অলরেডি দেখছি, একটা হচ্ছে স্যার জার্মান অক্সিজেন আর পানি নিলেও কি হয় না? জাইমান অক্সিজেন কোথায়? আর পানি নিল ওই যে ইথিন থেকে ইথিলিন গ্লাইকল। ইথিন থেকে ইথিলিন গ্লাইকল প্রসেসটা কিন্তু সেইটাই, অক্সিজেন নিচ্ছি আবার পানি নিচ্ছি, এখানে জাস্ট ব্রেকডাউন করে দেখানো হয়েছে। আর এই যে তোমার ইয়াটা ইথিলিন অক্সাইড যেটা, এটা কিন্তু তোমার স্টেবল না, এটা আনস্টেবল। সো এইটা কিন্তু টিকে না। তুমি একসাথেই যখন এই জারণ বিজারণ করে ফেলবা জাইমান অক্সিজেন এবং পানি নিয়ে, তখনই তোমার একসাথেই কিন্তু এই মানে একটা স্টেজেই এটা তৈরি হয়ে যাবে, এই মাঝখানে এটা কিন্তু স্টেবল থাকবে না। ওকে, এটা জাস্ট ব্রেকডাউন করে ভেঙে দেখানো হয়েছে, আর কিছু না। জি স্যার। ওকে, তো এই ছিল আমাদের মোটামুটি ইয়া তৈরির মানে র ম্যাটেরিয়াল যা যা লাগে সেটা তৈরির প্রসেস। এরপরে আমরা যথারীতি মিক্সিং ট্যাঙ্কে নিব এগুলাকে এবং সেটাকে পলিমারাইজেশন করব। পলিমারাইজেশন করলে আমার পিইটি হয়ে যাবে। তো এরপরে আমাদের মেইন প্রসেস শুরু, এটা জাস্ট দুইটা পাশাপাশি দেখাইছি, এটা আর কিছু না, টেরিলিন আর ড্যাক্রন একই জিনিস। তো স্যার আজকে থাক স্যার। হ্যাঁ, আজকে আর পড়াবো না, এটা নেক্সট ক্লাসে দেখাবো আর কি, যে মেল্ট স্পিনিং, ড্রয়িং এবং পরবর্তী যে প্রসেসগুলো আছে সেগুলো নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা করব। তো ইয়া কি বোঝা যাচ্ছে তো মোটামুটি পড়াশোনা নাকি? স্যার খুব স্পিড স্যার। এক টানা পড়ালে স্যার লাগে, বোরিং লাগে। হ্যাঁ, বোরিং তো লাগবে, কিছু করার নাই। এখন মানে ফিজিক্যালি ক্লাসে পড়াইলে অনেক কিছু নিয়ে আলোচনা করা যায় বা বিভিন্ন কিছু নিয়ে কথা বলা যায়, সো একটু বোরিং কম লাগে আর কি। স্যার আমাদের সিলেবাস কি মোটামুটি শেষ হয়ে যাচ্ছে? আরে না, সিলেবাস এখনো হাফও যায়নি আমি। আল্লাহ স্যার, যে স্পিডে পড়াচ্ছেন এখনো না গেল স্যার। আসলে কি তোমার মানে ম্যানমেড ফাইবার এই ইয়াটা হচ্ছে অনেক ব্রড একটা ক্যাটাগরি। তোমরা দেখবা যদি কোনো হায়ার স্টাডিজে যাও কখনো, এই যে এক একটা ক্যাটাগরি এগুলা নিয়েই তোমার এক একটা কোর্স আছে। সো এগুলাকে তোমার এই লেভেলে কভার করা একটু ডিফিকাল্ট, যে সবকিছু একসাথে নিয়ে আসা, এই জন্য একটু বড় বড় লাগে আর কি। আর ফাইবারের তো অভাব নেই, মনে করো আমি তো অনেকগুলো ফাইবার পড়াবো, স্যারও পড়াবেন, তো এর বাইরেও কিন্তু আরো অনেক ফাইবার থাইকা যাবে যেগুলো আমরা পড়াইতে পারবো না এই স্টেজে আসলে। কারণ এইটা যদি তুমি একটা 4 বছরের কোর্স দাও তাইলে ঠিক হবে আর কি, ম্যানমেড ফাইবার পুরাটা শেষ করতে, কারণ এটা বিশাল একটা এরিয়া। ওরে বাবারে। তো যতদূর সম্ভব আমরা কভার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। স্যার আলাদা ডিপার্টমেন্ট খোলা উচিত এমএমটিএফ দিয়ে স্যার। হ্যাঁ, ফাইবার সায়েন্সের আলাদা একটা ডিপার্টমেন্ট খোলা উচিত, এটা ঠিক। কারণ ফাইবার একটা বিশাল জিনিস, ফাইবারের উপর অনেক কিছু ডিপেন্ড করে আর কি শেষ পর্যন্ত।
হয়ে যাবে আস্তে আস্তে, কারণ পুটেক্সে দেখছো তো যে প্রথম দিকে কিন্তু 4টা ডিপার্টমেন্ট ছিল, এরপরে এখন হইতে হইতে আস্তে আস্তে 10টা। এনভায়রনমেন্ট সায়েন্স, তারপর তোমার মেশিন ডিজাইন, ডাই কেমিক্যাল, এগুলো আলাদা হয়ে গেছে না। তো খবর আছে স্যার। কারণ হচ্ছে তোমার টেক্সটাইল এমন একটা জিনিস, এর সাথে অনেক কিছু রিলেটেড আর কি। তো সবকিছু নিয়ে যদি স্পেশালাইজ করতে যাও তাহলে তোমার ডিপার্টমেন্ট আসলেই অনেকগুলো হয়ে যাবে। এটার একটা সুবিধাও আছে, তুমি কিন্তু অনেক কিছু সম্পর্কে জানতে পারতেছো, মানে তোমার বিভিন্ন দিকে ইয়া হচ্ছে। পরবর্তীতে তুমি হায়ার স্টাডিজে গেলে তুমি পলিমার সায়েন্সে চলে যেতে পারবা, এনভায়রনমেন্টাল সায়েন্সে চলে যেতে পারবা, বা মেকানিক্যাল সায়েন্সে চলে যেতে পারবা, কারণ তোমার ব্যাকগ্রাউন্ডে এগুলো আছে। ঠিক আছে, সো তোমার কিন্তু অপশন বাড়তেছে অনেক, এটা একটা ভালো দিক। আমার পরিচিত অনেক বড় ভাই আছেন যারা ধরো মানে টেক্সটাইল থেকে আলাদা হয়ে গেছে, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এ চলে গেছেন, বা ফাইবার সায়েন্সে চলে গেছে, পলিমার সায়েন্সে চলে গেছে। তো তোমার ক্ষেত্রটা বাড়তেছে আর কি। ঠিক আছে, তো এটা একদিক দিয়ে ভালো। স্যার মানে টেকনিক্যাল টেক্সটাইল আর হইতেছে মানে কনভেনশনাল টেক্সটাইল, এটার মধ্যে বেসিক ডিফারেন্সটা স্যার কোন জায়গায়? কনভেনশনাল টেক্সটাইল আসলে তোমার বেসিক ডিফারেন্স বলতে গেলে টেকনিক্যাল টেক্সটাইলে কিছুটা ফাংশনালিটি যোগ করা হয়। অর্থাৎ কনভেনশনাল টেক্সটাইল ধরো তুমি কাপড় বানাইছো, কাপড়টা পরছো, এটার মধ্যে তেমন কিছু নাই, কাপড় তোমার বেসিক যে নিড সেটা ফিল আপ করতেছে। বাট যখনই তুমি কাপড়ের মধ্যে একটা মানে কন্ডাক্টিভ ইয়ার্ন নিয়ে আসবা, যেটা তোমার হার্ট রেট মনিটর করবে ধরো, অথবা